আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা। ছুটির দিনে চলে আসলাম আপনাদের সাথে কিছু সময় আহ, আলোচনা করব বাজার নিয়ে। আমাদের মূল প্রতিপাদ্য আহ, পুঁজিবাজার। ওয়ালাইকুম সালাম রাহাত খান। তো আদাব দাদা। তো আমাদের মূল প্রতিপাদ্য এই লাইভের অংশ, এটা সম্পূর্ণ বাজার নিয়ে। আর আমার ফেসবুক পেজে আমি যে পোস্টগুলো করি সেগুলো ন্যায় নীতিসঙ্গত অন্যায়ের বিরুদ্ধে। বাংলাদেশের একমাত্র বিরোধী দল, সিঙ্গেল বিরোধী দল আমি। যদি জামাতও ক্ষমতা আসে, জামাতের যদি অন্যায় দেখব তারও প্রতিবাদ করব। আর ন্যায়সঙ্গত যে কথাগুলো সেগুলো বলবো। তো পনিরকুণ্ড পাল, আদাব। ভালো আছেন সবাই না? আমার এই বাংলাদেশটা আমার, আপনার, সকলের। এই বাংলাদেশটাতে আমরা যদি অন্যায়কে প্রশ্রয় দেই বা অন্যায়ের সপক্ষে কথা বলি, এটা কি আসলে সঠিক? আজকে দেখুন, বাংলাদেশ ব্যাংকের সামনে হাজার হাজার মানুষ বিক্ষোভ করছে। তাদের কষ্টার্জিত টাকাটা ব্যাংকে জমা রেখেছে। সে ব্যাংকে তার নিজের ন্যায্য পাওনা, নিজের টাকা ফেরত চাইতে আন্দোলন করতে হয়। তাহলে এই জায়গায় যদি প্রতিবাদ করি, আর আপনাদের মধ্যে থেকে যদি কেউ জামাত বলে গালি দেন, এটা কি আসলে ন্যায় না অন্যায়? এটা আপনাদের কাছে আমার প্রশ্ন। এই বাংলাদেশের মাটিতে হাদি কি, এই যে শহীদ ওসমান হাদি কি বাংলাদেশের বিরুদ্ধে কোনো কথা বলছে? সে তো বাংলাদেশের জন্য বলেছে, আমাদের এই বাংলাদেশের ভাই বোনদের পক্ষে হয়ে এই দেশের জন্য কথা বলেছে। এটা কি তার অপরাধ? ব্যারিস্টার ফুয়াদের মতন লোকের পায়ের ধুলার যোগ্যতা আছে যারা এই এই বিরোধিতা করে? হাদির পায়ের ধুলার যোগ্যতা আছে, কিন্তু তারপরেও জামাত ট্যাগ দেয় বা অনেক কিছু বলে। ধন্যবাদ ভাই, জাজাকাল্লাহ খায়ের। আমরা আমাদের এই বাংলার ভূমিতে, টেকনাফ থেকে তেঁতুলিয়া, এ পুরা বাউন্ডারির ভিতরে আমরা যারা জন্মগ্রহণ করেছি, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই আমরা ভাই ভাই, ভাই বোন। আমরা সবাই এই বাংলার মাটির থেকে আমাদের এই বাংলার মাটিতে আমাদের জন্ম। কেন আমরা জাতিগতভাবে জাতীয় ইস্যুগুলোতে কেন বিভেদ সৃষ্টি করব? কেন লুটপাটকে প্রশ্রয় দেব? কেন ব্যাংক ডাকাতদেরকে আমরা ক্ষমতায় বসাবো? এটা আমাদের সকলের বিবেকের কাছে প্রশ্ন রাখলাম আমি। দেখুন, ন্যায়ের কথা বলি। একটা সময় ছিল, তখন মানুষের ভিতরে বিবেক বুদ্ধি ছিল, বা একটা সত্য মিথ্যা যাচাই বাছাইয়ের একটা প্যারামিটার ছিল। তো কেউ যদি সত্য বলতো তাকে বামপন্থী বলতো, কেননা বামপন্থীর লোকেরা একটা সময় তাদের ন্যায় নীতিগতভাবে তারা কিন্তু অন্যায়ের বিরুদ্ধে কথা বলতো, তখন তাদেরকে বামপন্থী বলে আখ্যায়িত করা হতো। সেই আখ্যায়িতটা দেখেন কিভাবে পৃথিবীতে, মানে কিভাবে আপনার শব্দচরণগুলো, মানে সত্যর বিরুদ্ধে চলে যায়। মানে এমনভাবে করে যে এখন ট্যাগ লাগায় কি জামাত বা রাজাকার, এই ছাড়া তার তাদের কোনো অপশন নাই এই লুটপাটকারীদের। যাই হোক, আজকে এই পুঁজিবাজারের যে অবস্থান, এই পুঁজিবাজার নিয়েও যদি আমি কিছু এই যে যে ক্রিমিনালদের যে কার্যক্রম এগুলো যদি তুলে ধরি, তখনও বলবে যে এ জামাতের লোক। কিন্তু এই পুঁজিবাজারে আমরা সবাই ইনভলভমেন্ট না? আমাদের সকলের কষ্টার্জিত উপার্জনটা এই পুঁজিবাজারে আমাদের বিনিয়োগ না? তো আমাদের বিনিয়োগের সুরক্ষায়, বিনিয়োগের যে কিছু বিষয় আমরা যদি কথা বলি, এটা যদি কেউ আমাদের এই সত্য ন্যায়ের দাবিগুলো যদি তুলে ধরি, তাহলে আমাদেরকে যদি কেউ গালি দেয়, কেউ জামাত বলে, বা কেউ যদি আমাদেরকে আহ, রাজাকার বলে, তাহলে আপনার আমার কাছে কষ্ট লাগবে না? এটা আপনাদের কাছে প্রশ্ন। আজকের এই পুঁজিবাজারটা আমাদের একই জায়গায় কেন বন্দী? শুধুমাত্র এই চোর ডাকাত লুটেরাদের কারণে আমাদের এই পুঁজিবাজারটা একই জায়গায় বন্দী। 5,000 থেকে 4,000 থেকে 5,000, 4,500 থেকে 5,000 এ পর্যন্তই। কিন্তু আমাদের বাজারটা কি এরকম থাকার কথা? পার্শ্ববর্তী দেশ ভারত চিন্তা করেন, পার্শ্ববর্তী দেশ পাকিস্তান চিন্তা করেন, বা আদার্স অন্যান্য কান্ট্রিগুলোতে চিন্তা করেন। তো সেই সব জায়গাগুলোতেও তো পুঁজিবাজার আছে, সারা পৃথিবী জুড়ে তো পুঁজিবাজার আছে। তো আমাদের পুঁজিবাজারের সাথে কেন এইরকম বৈরী আচরণ, কেন এরকম জুলুম অত্যাচার, কেন বারবার আমাদেরকে লুণ্ঠন করে?
এই যে মার্কেট মেকার বলেন, সরকার বলেন, সবাই তো লুটপাটকারীর একটা মানে বিশাল মানে এ পুরা সরকারি সিস্টেমটাতে একটা লুটপাটের একটা যন্ত্রাংশ সেট করা আছে। আপনি ইলেকশন বলেন, সিলেকশন বলেন, যা কিছু আছে সবই তো ম্যানুপুলেটেড করেই ক্ষমতায় যায়। তাইলে এই অন্যায়ের বিরুদ্ধে কথা বলা কি আমাদের কি অপরাধ, বা আমার কি অপরাধ? এটা আপনাদের কাছে প্রশ্ন। তো এর ভিতরে তো ওই যে জামাত বিএনপি এটা সেটা বলে আহ, গালিগালাজ করে বা বিভিন্ন ধরনের কথা বলে, তা আমি তো জানেন একটু কাটসাট কথাবার্তা বলতে পছন্দ করি। যা অন্যায় যা ন্যায় সেটা স্পষ্টবাদী কথা বলি। এতে কারো কিছু আসে যায় কারো কিছু বলাতে আমার কিছু আসে যায় না। তো সেই জায়গায় এই যে আজকে দীর্ঘ 8-9 মাস যে অক্লান্ত পরিশ্রম আপনাদের জন্য করে আসছি, এতে কি আপনারা কিছু শিখছেন না? সেই সুদূর প্রবাস থেকে, মালয়েশিয়া থেকে, লন্ডন থেকে, দুবাই থেকে, সৌদি থেকে, আমেরিকা থেকে, সাউথ আফ্রিকা থেকে বিভিন্ন ভাইয়েরা ফোন করে বলে যে ভাই আপনার এই আলোচনার থেকে আমরা অনেক কিছু শিখতে পারছি, যা বিগত বছরগুলোতে এই পুঁজিবাজারের লাইফে কেউ কি কোনোদিন আমাদেরকে এইভাবে শিখায় নাই, এইভাবে বলে নাই। তাহলে এটা কি আমি আপনাদের জন্য একটা ভালো প্ল্যাটফর্ম তৈরি করতে পারি নাই? এই যে ধরেন পিকনিকের আয়োজন বলেন, চট্টগ্রাম প্রোগ্রাম বলেন, নোয়াখালী প্রোগ্রাম বলেন, ঢাকার ইফতার পার্টি বলেন, স্বতঃস্ফূর্তভাবে আপনারা ভাই বোনরা যে সাড়া দিয়ে আসছেন আমার এই একজন নগণ্য মানুষের দাওয়াতে, এটা কি আমার বিশাল অর্জন না? আর এই অর্জনটা কেন হয়েছে? আপনাদের জন্য কাজ করাতেই তো আমি এই এই ভালোবাসাটা পাচ্ছি। এই যে আমার মসজিদের একটা কাজ, ছোট্ট একটা অজুখানার জন্য আমি এ পর্যন্ত 81,600 টাকা পর্যন্ত আমি আহ, আহ, দিয়েছি এই মসজিদের জন্য। তার মধ্যে 40 আজকেও দিল দুই ভাই, দুইজনে 15,000 টাকা। একজন দিচ্ছে 10,000, একজন দিচ্ছে 5,000। এই যে 50-55,000 টাকা আপনাদের মাধ্যমে আমি এই মসজিদের কাজে, এই যে আল্লাহর একটা ঘরের কাজে ব্যয় করেছি। এটা কি ভালো কথা, ভালো জিনিসটা? জি পলিকুণ্ড দাদা, পলিকুণ্ড আপু, ধন্যবাদ। তো এই যে বিষয়গুলো, এগুলো আমাদের প্রত্যেকটা বাজারের প্রত্যেকটা মানুষের জন্য, প্রত্যেকটা দেশের মানে আমাদের দেশের জন্য এগুলো আমাদের প্রয়োজনীয়। আমাদের ন্যায্য জিনিসের জন্য আমরা সবসময় লড়ে যাব। তো তো আলহামদুলিল্লাহ আমরা এই যে গত 2টা সপ্তাহ, এই যে এই গত এই সপ্তাহের আগে গত 2টা সপ্তাহ যাবৎ বারবার আপনাদেরকে একটা সতর্ক বার্তা দিয়ে আসছি যে কিছু পুঁজি সেভ করে রাখেন, প্রফিট টেকিং করেন, ঈদের খরচটা রেখে দেন। বারবার বলে আসছি। এটা কি আপনাদের জন্য মঙ্গলার্থে বলি নাই? সেই দিন যারা আমার কথাগুলো শুনেছেন রেখেছেন, সবাই তো ঈদের খরচটা উঠাইছেন। এখন আপনাদের কোনো টেনশন থাকার কথা না আমার সাজেশন অনুযায়ী। কেননা প্রতি বছর দেখি যে ঈদের সময় আমার পুঁজিবাজারের ভাই বোনদের আহাজারি কান্না, এটা শুধু আপনাদের না, আমিও এই ভুক্তভোগী ছিলাম। আমিও ভুক্তভোগী ছিলাম। আলহামদুলিল্লাহ আমি এই জায়গা থেকে আমার যেই আহ, কষ্ট দুঃখ মানে অতীতের ইতিহাসে ভোগ করে আসছি, আমি সেই জায়গা থেকে দাঁড়িয়ে চাই না যে আমার কোনো ভাই বোন, আমার কোনো এই বাংলাদেশের পুঁজিবাজারের বিনিয়োগকারী কোনো ভাই বোন, শুধু বিনিয়োগকারী না, আমি চাই যে বাংলাদেশের সকল মানুষ ভালো থাকুক, সুস্থ থাকুক, শান্তিতে থাকুক, কোনো অন্যায় না হোক, জুলুম না হোক, লুটপাট না হোক, ব্যাংক ডাকাতি না হোক, মানুষের কষ্টার্জিত টাকা আহ, লুটে পুটে বিদেশে বিলাসী জীবন না করুক, সেটাই আমাদের চাওয়া। আমরা যদি আমাদের দেশকে ভালো না বাসি, আমরা কাকে ভালোবাসবো? প্রভুদেরকে, বিদেশিদেরকে? লাভ কি? তারা আমাদের উপরে স্টিম রোলার চালাইতে, ওদেরকে যতই ভালোবাসেন না কেন, ওদেরকে যতই বন্ধু বানান না কেন, ওরা কোনোদিনও আপনার বন্ধু হবে না, তারা তাদের দেশেরই বন্ধু হবে। এটা হচ্ছে বাস্তব কথা। আসুন, আজকে আমি কোনো স্টক নিয়ে আলোচনা করব না। আমি আজকে শিক্ষামূলক কিছু কার্যক্রম আপনাদেরকে পরিচালনা করব, ক্যান্ডেল সম্পর্কে, সাপোর্ট জোন সম্পর্কে, সাপ্লাই জোন সম্পর্কে। ক্যান্ডেল, সাপোর্ট, সাপ্লাই, এই বিষয়গুলো নিয়ে আজকে একটু গভীর পর্যালোচনা করব, যাতে আপনারা স্টক থেকেও
স্টক থেকেও আপনাদের একটু বুঝার জিনিস, যেটা আমি এর আগেও এই সাপোর্ট জোন সাপ্লাই জোন নিয়ে ভিডিও করেছিলাম। তো যেহেতু অনেক দিন হয়ে গেছে এবং দীর্ঘ সময় অনেক নতুন ভাই বোনেরা এখানে সংযুক্ত হয়েছেন, সকলের সুবিধার্থে আজকের এই ছুটির দিনে, যেহেতু মার্কেট নিয়ে গতকালকেও আলোচনা করেছি এবং আগামীকালকেও বাজারের আগে আগে আলোচনায় চলে আসব, তো সেইখান থেকে ওয়ালাইকুম সালাম সামাদ ভাই, তো সেইখান থেকে আজকের যে আলোচনাটা করব সেটা হচ্ছে সাপোর্ট জোন অ্যান্ড সাপ্লাই জোন। সাপোর্ট জোন কিভাবে ক্রিয়েট হয়, আর সাপ্লাইতে বা যেটা হচ্ছে সাপ্লাই বলেন বা এটাকে রেজিস্ট্যান্স বলেন, এটা তো রেজিস্ট্যান্স অনেকে বুঝে না। তো সাপোর্ট জোন এবং সাপ্লাই জোন সেই জিনিসগুলো কিভাবে তৈরি হয়, কিভাবে ডাউন ট্রেন্ড আসে, কিভাবে আপ ট্রেন্ড আসে, সেই বিষয়গুলো নিয়েই আহ, আজকে এই বিষয়গুলো নিয়ে গুরুত্বপূর্ণভাবে আলোচনা করব। সবার কাছে রিকোয়েস্ট থাকবে খুব মনোযোগ সহকারে আজকের কথাগুলো, আজকের আলোচনাগুলো শুনবেন, তাহলে আপনাদের জন্য এটা বিশাল একটা কাজে আসবে, উপকারে আসবে। দেখুন, বাজারের ডাউন ট্রেন্ড প্যাটার্নটা কিভাবে তৈরি হয়, এই বিষয়গুলো আগেও শিখিয়েছি। যেহেতু অনেক নতুন ভাই বোন এখানে যুক্ত হয়েছেন, তো যেহেতু যুক্ত হয়েছেন নতুন ভাই বোনেরা, তাদের উদ্দেশ্যে, তাদের জন্য আমার এই আজকের এই কার্যক্রমটা চালিয়ে যাব। এক নম্বরে হচ্ছে, আচ্ছা আলহামদুলিল্লাহ, সবাই একটু মনোযোগ সহকারে শোনেন। দেখুন, ধরেন এই যে ইন্ডেক্স নিয়ে আপনাদেরকে বুঝাই। কোনো সময় মার্কেট যখন আপ ট্রেন্ডে যায়, আপ ট্রেন্ডে যাওয়ার আগে ওই মার্কেটের ইন্ডেক্সটা আহ, যেখান থেকে আপ ট্রেন্ড শুরু হবে সেখানে একটা ক্যান্ডেল তৈরি হয়। সেই ক্যান্ডেলটা আমি শুধু আপ ট্রেন্ডের থেকে শুরু, মানে বটম থেকেই শুরু করি, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখুন, এইখানে যখন এই মার্কেটটা, এটা কত তারিখের ঘটনা, 16ই নভেম্বর। 16ই নভেম্বর যখন বাজারটা আপ ট্রেন্ডে আসছে, এর আগের দিন একটা ক্যান্ডেল তৈরি হয়েছে, কি রকম দেখেন, ডাউন ট্রেন্ডে একটা রেড ক্যান্ডেল হয়েছে, এবং এই রেড ক্যান্ডেলটার আপেও কিছু শ্যাডো ছিল, তার মানে আপে কিছু সেলার ছিল, আবার ডাউনে যখন আসছে তখনও কিছু বায়ার ছিল, মানে শ্যাডো তৈরি হয়েছে। এই শ্যাডো তৈরি হওয়ার কারণে যেটা হয়েছে, খেয়াল করেন, এইখানে একটা সিগন্যাল দিচ্ছে যে না, এখন আর এদিকে নামা যাবে না, এদিকে একটা বায়ার চলে আসতেছে। কেন বায়ার চলে আসছে, সেটাকে যদি আপনি আইডেন্টিফাই করতে চান, তাহলে আপনি একটু প্রিভিয়াস হিস্ট্রিতে যাবেন। প্রিভিয়াস হিস্ট্রিতে গেলে দেখবেন যে এখানে মোটামুটি একটা সাপোর্ট ক্রিয়েট আছে, কত, 25 সালের জুন মাসের 2-3 তারিখ বা 5 তারিখের দিকে এইদিকে একটা সাপোর্ট ক্রিয়েট হয়ে আছে, যার কারণে এখানে কিছু বায়ার বসে আছে। আমার পারভেজ ভাই আছে, পারভেজ ভাইও যথেষ্ট পরিমাণে এই গ্রাফিক্যাল হিসাবগুলো বুঝেন। তো দেখুন, এই যে আমরা যেটা হিসাব করছি কত, 16ই নভেম্বর, আর আমরা প্রিভিয়াস হিস্ট্রিতে খুঁজতেছি কোথায়, 25 সালের মে মাসের, মে জুনের দিকে, এই 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 জায়গাটাতে যখনই 25 সালে ডাউন ট্রেন্ডে আসছিল, এখানে আবার বায়ার স্ট্রং ভাবে দাঁড়ায় গেছে। এইটারও যদি আপনি হিস্ট্রি খুঁজেন, তাহলে আরো পিছনে গেলেও পাবেন, সেটা অনেক লং হিস্ট্রি, সম্ভবত 19 সালে, 19 সালের দিকে গেলে পাবেন, এটা অনেক পিছনের হিস্ট্রি। তো আমরা অত পিছনে না গিয়ে আমরা এই জায়গা থেকে মেজারমেন্টটা করি, এই জায়গা থেকে হিসাবটা বের করি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে যে যখন 16ই নভেম্বর বাজারটা চাপ দিছে, তখন আমরা দেখলাম যে 25 সালের 25 সালের এই মে মাসের শেষ এবং জুন মাসের দিকে বাজারটা ব্যাক করার একটা জায়গায় এসে দাঁড়িয়েছে, সেখানে বায়ার স্ট্রং হয়ে গেছে। এবং এই যে এই ক্যান্ডেলটা, রেড ক্যান্ডেলটা এবং গ্রিন ক্যান্ডেলটা, আর 16ই নভেম্বরের রেড ক্যান্ডেল আর গ্রিন ক্যান্ডেলটা সেম, হয়তো শ্যাডো পরিমাণ বেশি আর কম, এতটুকুই, কিন্তু ক্যান্ডেলের আকার দুইটারই একই রকম। তো দুইটারই একই রকম হওয়ার কারণে যেটা হয়েছে, যে আমরা বুঝে গেছি যে এইখান থেকে আর বাজার নামবে না। কেন নামবে না, এখানে একটা স্ট্রং সাপোর্ট ক্রিয়েট করে আছে, কততে, 25 সালের জুন মাসের দিকে। ঠিক আপনাদের মনে আছে, এটা তো বেশি দিন আগের কথা না, আপনাদের মনে আছে
স্টক নাওয়ের আলোচনা প্লাস আরো আদার্স অনেক আমার চেয়ে বড় বড় জ্ঞানী গুণী টেকনিক্যাল অ্যানালিস্টরা সেই দিনও বলেছিল যে বাজার ৩,৫০০ আসবে, ৪,০০০-এর নিচে আসবে, এই ধরনের অনেক বক্তব্য দিয়েছে। কিন্তু একমাত্র আমি আপনাদের যে আলোচনাটার মাধ্যমে আমি বলেছি, আমার সাথে এমডি পারভেজ আমাকে সহযোগিতা করেছেন, প্লাস আরো একজন এমডি কামাল, আমরা এই তিন ভাই মিলে একটা এই ক্যান্ডেলগুলোকে ব্ল্যান্ডিং করেছি। ব্ল্যান্ডিং করেছি কোথায়? এই যে এই জায়গাটাতে এই নভেম্বর 25 সালের মার্চে মে জুন মাসের যে ক্যান্ডেলগুলো, এগুলোকে ব্ল্যান্ডিং করার পরে আমরা স্ট্রংলি স্ট্রংলি একটা আইডেন্টিফিকেশন করতে পারছি যে বাজারটা ইউটার্ন আসবে। এর সাথে আরো কিছু যুক্ত আছে, সেই যুক্তগুলো হচ্ছে যে আপনাদেরকে আমি আগেও বলেছি যে বাজারে যখন বাজারে ডিভিডেন্ডের সময় আসে, এই ডিভিডেন্ড কেন্দ্রিক টাইমটাতে বাজারটা স্লো থাকে। যেমন সেপ্টেম্বর মাসে জুন জুন ক্লোজিং গুলোর ডিভিডেন্ডের ঘোষণা ছিল, যার কারণে সাইডওয়েজে থেকে বাজারটা ছেড়ে দিয়েছে। সেম কাজটা এখনো আবার হয়েছে। পার্থক্য এখানে একটু হবে, সেটা হচ্ছে এখন যেটা ব্যাংক ফাইন্যান্স ইন্স্যুরেন্সের ঘোষণাগুলো আসছে, তো একদিকে হচ্ছে ব্যাংক ফাইন্যান্স ইন্স্যুরেন্সের ঘোষণা আসবে, আরেকদিকে এই জুন ক্লোজিং এর থার্ড কোয়ার্টার আসবে। জুন ক্লোজিং এর থার্ড কোয়ার্টার গুলো আসবে। তো দুইটা মিলেই একটা এখানে সাইডওয়েজে ছিল, তখন বারবার ইন্ডিকেশন করে আসছে যে সবাই একটু সাইডওয়েজে থাকবেন, এখানে বাজারটা চাপ দেওয়ার সম্ভাবনা বেশি। আবার আরেকদিকেও আরেকটা বিষয় হচ্ছে যে এই সেপ্টেম্বর মাসের এখানে একটা সাপ্লাই জোন আছে। আবার কত সালের এটা, এইদিকে আবার 24 সালের সেপ্টেম্বরের দিকে এখানে সাপ্লাই জোন আছে। তাহলে দুইটা সাপ্লাই জোনের কারণে ইউনুস ভাই, কথা মনোযোগ সহকারে শুনেন, আজকে ছুটির দিন, ওই কোনো স্টকের আলোচনা না, শিক্ষামূলক আলোচনাগুলো হবে। তো এই দুইটা সাপ্লাই জোনের কারণে এখানে যখনই আপ ট্রেন্ডে আসে তখন কিন্তু সেল প্রেসার চলে আসে। এটা সেপ্টেম্বরও পার করতে পারে নাই, এবারও পার করতে পারে নাই। তার মানে এই সাপ্লাই জোনটা স্ট্রং সাপ্লাই জোন। আসেন এবার কিছু পজিটিভ কথা বলি। এখন যে ইরানের বিষয়টা আসছে, ইরানের বিষয়টা, যে যুদ্ধের বিষয়টা, আমরা এর আগেও অনেক যুদ্ধ দেখেছি। ইউক্রেন রাশিয়ার যুদ্ধ দেখেছি। হ্যাঁ, ইরানের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হবে এবং ইরানের কাছে পরাজয় হবে, যত শক্তিশালী হোক না কেন। ইরান তাদের আহ, তারা জানে যে আজকে না, তারা আরো 50 বছর আগে থেকে জানে যে, এটা জানেন যে 1999 সালে 1999 সালে ইরাককে দিয়ে ইরান দখল করার চেষ্টা করেছিল এই আমেরিকা। তখন কিন্তু ইরানের কাছে তখনও পরাজিত হয়েছিল, এবং ইরান ইরানের যে অংশটা ইরাক দখল করেছিল, সে দখলকৃত অংশটাও ইরানে ফেরত নিয়ে গেছে। এগুলা জিওপলিটিক্সের বিষয়টা আরেকটা লম্বা হিস্ট্রি, আমরা মার্কেটে থাকি। ইরান পরাজিত হবে এটা নিশ্চিত থাকেন, এটা হিস্ট্রিক্যাল গবেষণা করলে বা জিওপলিটিক্স যারা বুঝে তারাই বলতে পারবেন। কারণ এখানে আমি এই আলোচনা করলে অনেকের মাথায় ঢুকবে না এই কথাগুলো, আর এর মধ্যে কিছুটা রিয়াকশনও চলে আসতে পারে। যাই হোক, কারণ আমাদের ভিতরে তো ভেদাভেদ, ওইখানে শিয়া সুন্নি, হাত বুকে বানছি, পকেটে বানছি, পিছনে বানছি, এগুলা নিয়ে মারামারি। আমরা মুসলিমরা বিভক্ত ওই জায়গাতেই, অজু কেমনে করছি আর পাত কেমনে দিলাম এটা নিয়ে গবেষণা চলে। কিন্তু ইসলাম তো সেটা বলে না। ইসলাম বলে যে তোমার দুনিয়াতে তুমি কিভাবে অনেস্টি ভাবে চলবে। এই মতভেদ সৃষ্টি কেন হবে মুসলমানের ভিতরে? এই মতভেদ সৃষ্টি করার উদ্দেশ্যই হচ্ছে ফায়দা লুটা। যাই হোক, ওগুলো লম্বা হিস্ট্রি, আমরা আমাদের মার্কেটে থাকি। তো ক্যান্ডেলের যে পজিশনটা দেখুন, এই ক্যান্ডেলটার দিকে তাকান, গতকালকের ক্যান্ডেল, এটা গত পরশু দিনে মানে বৃহস্পতি, বুধবার, মঙ্গলবারের ক্যান্ডেলটাও কিন্তু সেম ক্যান্ডেলে ছিল, কিন্তু ওই যে ইরানের ইস্যুটাকে কেন্দ্র করে বড় ধরনের চাপ সৃষ্টি করেছে। তো বড় বড় ধরনের চাপ সৃষ্টি করেছে। না, তরুণ, মিরপুর তরুণ, নো নো, কখনোই না। এই মুহূর্তে সেল দেওয়া মানে এর চেয়ে বোকামি। আমি বারবার বলি, যারা
পতনে সেল দেয় তারা হচ্ছে বেকুবের নাম্বার ওয়ান, বোকার নাম্বার ওয়ান। পতনে বরঞ্চ কিনতে হয় অথবা ধৈর্য ধরে থাকতে হয়। আমিনুল ভাই কেমন আছেন? আমার আরেক আমিনুল ভাই, বহুদিন যাবত কথা হয় না, আজকে প্রায় 4-5 বছর, কিন্তু এই আমিনুল ভাইয়ের সাথেও অনেক পুরনো একটা সম্পর্ক আমিনুল ভাইয়ের সাথে। আহ, উনি নারায়ণগঞ্জের একটা ফ্যাক্টরিতে আছেন এবং বেশ আন্তরিক সম্পর্ক ওনার সাথে। উনিও চার্ট প্যাটার্ন খুব ভালো বুঝেন। হয়তো দীর্ঘ 4-5 বছর ওনার সাথে কথা হয় না। তো আমিনুল ভাইও আসছেন এখানে, দেখছি ওনাকে। আপনাকে স্বাগতম জানাই। তো এখন যেটা হচ্ছে, এই যে ক্যান্ডেলটা খেয়াল করেন, এই ক্যান্ডেলটা মানে বৃহস্পতিবারের যে ক্যান্ডেলটা দেখুন তো, এই ক্যান্ডেলের সাথে এই 13ই নভেম্বরের ক্যান্ডেল হুবহু মিল আছে। আবার যদি হিসাব করি আমরা, এই 28শে মে, 2025 সালের 28শে মে এই ক্যান্ডেলটার সাথে হুবহু মিল আছে। আমরা এই ক্যান্ডেলগুলোকে ব্ল্যান্ডিং করব আজকে, ব্ল্যান্ডিং করেই আমরা এখান থেকে আহ, বাজারের কিছুটা তথ্য বের করব। তাহলে আমরা দুইটা ক্যান্ডেলের ব্ল্যান্ডিং এ মিল পাচ্ছি। একটা হচ্ছে মে মাসের 28 তারিখের ক্যান্ডেল, আরেকটা হচ্ছে আহ, নভেম্বর মাসের 23 তারিখের ক্যান্ডেল। তাহলে দুইটা ক্যান্ডেলের থেকে যে মানে বাজারের উত্থান হয়েছে বা বাজারের ইউটার্ন আসছে, এবং মে মাসের 29 তারিখে বাউন্স ব্যাক ক্যান্ডেল আসছে, এবং নভেম্বরের মাসের 16 তারিখেও সেম অ্যাজ ইট ইজ বাউন্স ব্যাক আসছে। সেখান থেকে বাজার ধাপে ধাপে আপ অ্যান্ড ডাউন করতে করতে 5,600 ঘরে গেছে। রাইট? বুঝছেন কিনা কথাটা একটু জানাবেন, কমেন্ট করে জানাবেন। তাহলে দুইটা ক্যান্ডেলের সমন্বয় একই রকম, আমাদের বৃহস্পতিবারের ক্যান্ডেলটাও একই রকম। এবার আসেন কেন তৈরি হয়েছে এখানে। আমাদের 16ই নভেম্বরের ক্যান্ডেলটা তৈরি হওয়ার পিছনে যুক্তিগত কারণ হচ্ছে, 29শে মেয়ের ক্যান্ডেলটা একই রকম ছিল, আর 28শে মেয়ের ক্যান্ডেলটাও ওই 15ই নভেম্বরের বা এই 13ই নভেম্বরের ক্যান্ডেলটা একই ছিল। এটা ছিল কত, হ্যাঁ 13ই নভেম্বর। তাহলে দুইটা জায়গায় এইখানে আমরা যখন সেপ্টেম্বর, মে, জুন, এটাকে কি বলে, মে মাসের 28 তারিখের ক্যান্ডেলটা যখন সাপোর্ট ক্রিয়েট করে ফেলছে, এটা যদি আমি আরো প্রিভিয়াস হিস্ট্রিতে যাই, দেখবেন যে ওইখানেও এই জিনিসটা ক্রিয়েট হয়ে আছে, মানে একটা সাপোর্ট আছে। এটা সম্ভবত 19 সালের দিকের ঘটনা হবে, বা 20 সালের দিকে, বা 21 সালের দিকে, এরকম একটা জায়গা আপনি খুঁজে পাবেন। এবার আসেন কেন হয়েছে, এই নিচে সাপোর্ট ছিল তাই না। এবার এখন এত আপ ট্রেন্ডে কেন আমরা আশা করতে পারি যে রবিবার থেকে ইউটার্ন আসবে। সেটার যৌক্তিক কারণ হচ্ছে, এই যে দেখেন 5,200 ঘরটা, এই যে দেখেন 5,200 ঘরটা, এটা যদি আমি ব্ল্যান্ডিং করি কত থেকে, 24 সালের নভেম্বর থেকে, 20শে নভেম্বর 2024 সাল, খেয়াল করেন কথাটা, 20শে নভেম্বর 2024 সাল থেকে একদম লাস্ট ইন্ড অফ ইন লাস্ট মাথা যদি ধরি, 10 সালের এপ্রিল 2000, সরি 10 তারিখ এপ্রিল মাস 2025, তার মানে নভেম্বর থেকে যদি আমি হিসাব করি এই জায়গা থেকে 20শে নভেম্বর, তাহলে আহ, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, 5টা মাস বিগত মানে এই যে নভেম্বর 24 সালের নভেম্বরের 20 তারিখ থেকে 25 সালের এপ্রিল মাসের 10 তারিখ পর্যন্ত, এই যে লম্বা সময় বাজারটা একই জায়গায় বাই অ্যান্ড সেল, বাই অ্যান্ড সেল, বাই অ্যান্ড সেল ছিল। মানে বাই অ্যান্ড সেল বলতে এখানে একটা সাপোর্ট ক্রিয়েট করেছে, কিন্তু ওই যে বাজার ফ্লোর প্রাইস ছেড়ে দেওয়াতে বাজারটা পড়ে গেছে। মামুন ভাই, আজকে কোনো স্টকের আলোচনা না, আজকে শিক্ষামূলক আলোচনা, সাপোর্ট এবং বাজার ইউটার্ন কিভাবে আসে, কোথা থেকে আসে, এই বিষয়গুলো নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা চলছে। আজকে কোনো স্টকের আলোচনা হবে না, শুধুমাত্র কিছু স্টক দিয়ে আপনাদেরকে আলোচনা বুঝিয়ে দেব। এবার দেখেন, এই জায়গাটাতে একটা সাপোর্ট আছে। এই আমিনুল ভাই, আমার আল্লাহ আমাকে ওই মন দিয়েছে, হৃদয় দিয়েছে, ওই ব্রেন দিয়েছে, 5 বছর না, আরো 20 বছর 30 বছর আগের যাদের সাথে আমার আন্তরিক সম্পর্ক ছিল, তাদেরকে আমি এখনো ভুলি নাই, ভুলবো না কখনো। এটা আমার লাইফের একটা বড় পাওয়া।
সেই ছোটবেলা থেকে এ পর্যন্ত যত মানুষের সাথে আমার 2 দিনের সম্পর্ক হয়েছে তাকে আমি কখনো ভুলি নাই। এটা আমার খুব বড় একটা পাওয়া আল্লাহর কাছ থেকে। তো আমিনুল ভাইয়ের সাথে একটা রেস্টুরেন্টে বসে কফি খাইছি, আড্ডা দিয়েছি, বাজার সম্পর্কে আলোচনা করেছি, এটা কি করে ভুলে যাই? এটা কখনোই ভুলতে পারি না। তারপরে মাঝে মধ্যে তো সবসময় কথাবার্তা হইতো, তো তখন এতটা এক্সপিরিয়েন্স ছিলও না। তারপরেও আমি সবসময় আমার এই ভাইদের সাথে বা যাদের সাথে সম্পর্ক, সবসময় এটা ধরে রাখার চেষ্টা করেছি। রাজনীতি বা আহ, অন্যান্য আলোচনা, কথা কাটাকাটি সেটা ভিন্ন বিষয়, কিন্তু আন্তরিক সম্পর্ক, আন্তরিকতা, ভালোবাসা, একজনের সাথে একজনের সুসম্পর্ক, এগুলো আমি কখনো নষ্ট হইতে দেই না যতক্ষণ পর্যন্ত আমার বিবেক জাগ্রত আছে। তো এখন এই জায়গাটাতে একটা লম্বা সময় সাপোর্ট ক্রিয়েট করেছে না? তো এই সাপোর্ট ক্রিয়েটের কারণে যে জিনিসটা হয়েছে, বাজারকে বাজারকে ইউ টার্ন নেওয়ার জন্য আমাকে 2টা সিগন্যাল দিছে। একটা সিগন্যাল দিছে এই সাপোর্টটা, এই যে লম্বা সময়ের সাপোর্টটা। আরেকটা দিছে বৃহস্পতিবারের যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা গত মঙ্গলবারের ক্যান্ডেলের থেকেও সাইজে ছোট হয়ে আসছে। মঙ্গলবারের ক্যান্ডেলের থেকে সাইজে ছোট হয়ে আসছে। তো সাইজে ছোট হয়ে আসার কারণ হচ্ছে সেলার দুর্বল হয়ে গেছে, সেলারটা দুর্বল হয়ে গেছে। আর যখনই নিচে আসতেছে, এই যে সাপোর্টের ক্রিয়েটের এই জায়গায় বায়ার স্ট্রং হয়ে আসছে, বায়ার স্ট্রং হয়ে আসছে। এখন কেন ইউটার্ন আসবে সেটা হচ্ছে, ধন্যবাদ পারভেজ ভাই, কেন ইউটার্ন আসবে, একদিকে হচ্ছে ডিভিডেন্ড কেন্দ্রিক শেয়ারগুলোর যেটা একটা আপ ট্রেন্ড হয়ে আবার কারেকশন হয়েছে, কারেকশন হয়েছে কিন্তু এখনো ডিভিডেন্ডের ঘোষণা আসে নাই। তার মানে ডিভিডেন্ডের ঘোষণাটা আসবে কখন? এই মার্চের লাস্ট 10 ডেজ, শেষ 10 দিন, খেয়াল করে দেখবেন। 15 তারিখ হয়তো বা বৃহস্পতিবার থেকে রবিবার থেকেও ব্যাংকের ডিক্লারেশন আসা শুরু হতে পারে। তো যেহেতু আসবে, তখন তাদের একটা বাই অ্যান্ড সেল বা একটা ডিমান্ড ক্রিয়েট হবে, আপ অ্যান্ড ডাউনের মধ্যে ফিডিং হবে, সেলিং হবে, বাইং হবে, এরকম একটা পজিশন আসবে। পাশাপাশি পাশাপাশি এপ্রিল মাসে জুন ক্লোজিং এর শেয়ারগুলোর থার্ড কোয়ার্টার আসবে। তো যেহেতু জুন ক্লোজিং এর মানে শেয়ারগুলোর থার্ড কোয়ার্টার আসবে এপ্রিল মাসে, তো এপ্রিল মাসে যখন আসবে, তো এপ্রিল মাসের জন্য যুদ্ধটা একটা ইম্প্যাক্ট পড়েছে। এটা একদিন 2 দিনের, দেখেন, এই যুদ্ধকে কেন্দ্র করে অনেক দেশের মধ্যে ইম্প্যাক্ট পড়লেও পরের দিনে বাজার ঘুরে গেছে, কিন্তু আমাদের দেশে ঘুরে নাই। আমাদের দেশের পুরা বাজারের চিত্রটা আপনি যদি 16-17 বছরের পুরা প্যাটার্ন অ্যানালাইসিস করেন, দেখবেন যে ঘুরে ফিরে একই চিত্র বেরিয়ে আসবে। কেননা আমাদের এই পুরা বাজারটা, এই টোটাল বাজারটাকে একটা বাক্সবন্দি করে রাখা হয়েছে। এই 2016 সাল, এই 6-7 সালের পর থেকেই এ পর্যন্ত বাজারটাকে একটা, না, বিশেষ করে 10 সাল থেকেই একটা বাক্সবন্দির ভিতরে রেখেছে। বাজারকে উঠতেও দিতেছে না, আবার একদম তলানিতে নিয়ে আসতেছে। এই কাজের ভিতরেই লুটে পুটে খাচ্ছে। এটা আমাদের বাজারের চরিত্র হয়ে গেছে। এবং আমাদের টোটাল রাষ্ট্রীয় সিস্টেমটা একটা লুটপাটের জায়গা। এটা একদম বাস্তব সত্য কথা। কেউ মানেন বা না মানেন, কেউ আমার সাথে একমত হন বা না হন, আমার তাতে কিচ্ছু আসে যায় না। যেটা বাস্তব সত্য কথা সেটাই বলছি আমি। এখন যে জায়গাতে আসছে, এবার আরেকটা পয়েন্ট বলি। সে পয়েন্টটা হচ্ছে, এই দেখেন, এই গত ধরেন কত সাল থেকে আমি হিসাব করি এটা, আমি যদি নর্মাল জায়গা থেকেও হিসাব করি, সর্বোচ্চ বাজারটা উঠেছিল কত? 6,000, 6,100 ছিয়াশি, 6,186। তাহলে 6,186-র পরে বাজারটা আর কখনোই মানে এই লেভেলটাতে যেতে পারে নাই। আমি এর আগেও বিগত প্রায় 3-4 মাস আগেও বলেছিলাম, বা সম্ভবত, যে এইবার সম্ভবত 5,700-কে ব্রেক করবে, 5,700-কে ব্রেক করবে। এটা আমি সম্ভবত সেপ্টেম্বর অক্টোবরের দিকে বেশ জোরালোভাবে আলোচনা করেছি। কেন করেছি? তারও কিছু রিজন আছে। আপনারা জানেন, ক্যাল পত্রিকা নামের একটা পত্রিকা আছে শ্রীলঙ্কানদের। তারা একটা আহ, আমাদের পুঁজিবাজার নিয়ে একটা ভবিষ্যৎবাণী করেছে।
সেই ভবিষ্যৎবাণীটা কিন্তু তারা নিজের মন গড়া ভবিষ্যৎবাণী করে নাই। আদাব শুভব্রত দাদা, রূপব্রত দাদা। তো এখন এটা কিন্তু তারা এমনি এমনি করে নাই। প্রিভিয়াস 10 ইয়ার্স 15 ইয়ার্স অ্যানালাইসিস করেই তারা এই জিনিসটা বের করেছে। এটা আমিও বের করেছি গবেষণা করে, যে বাজার কেন 5,800 700 ক্রস করবে। এই ক্রেডিটটার কারণ কোনো দলীয় ব্যাপার না, কোনো ইলেকশন না, কোনো যুদ্ধ বা কিছু না। আপনারা লক্ষ্য করে দেখবেন বিগত 15টা ধরে 10 সাল থেকেও যদি ধরি আমি, 16টা বছর 16টা বছর টোটাল বিনিয়োগের টাকাটা এই মানে 4,000 থেকে 5,000 6,000, এই 2,000-এর ভিতরে বিনিয়োগটা ঘুরছে। আর এই বিনিয়োগের যত টাকাগুলো আটকা আছে এই 2,000 5,000 4,000 থেকে 6,000 এর ভিতরেই কিন্তু টোটাল বাংলাদেশের মানুষের এই পুঁজিবাজারের বিনিয়োগটা ঘুরে ফিরে এখানে আটকা পড়ে আছে। তাহলে এইবার 16 সালের 16টা বছরের বিনিয়োগ একই চক্রের মধ্যে ঘুরতেছে। এখন বলবেন যে ভাই আমার তো লস হয়েছে কোটি টাকা, তো আমারটা তো বেচে দিছি, তাহলে আমারটা কিভাবে হলো? ভাই আপনারটা আপনি যখন বিক্রি করছেন আপনার শেয়ার তো কেউ না কেউ কিনছে, আবার যে ব্যক্তি কিনছে সেও তো সেল দিছে, দেওয়ার পরে কেউ না কেউ কিনছে। তার মানে কি টোটাল টাকাটাই এই 16টা বছর একই বাক্সের ভিতরে ঘুরতেছে, একই বাক্সের ভিতরে ঘুরতেছে। শাহিন ভাই কত নামতে পারে নামতে পারে এগুলো বাদ দেন, কথা শুনেন মনোযোগ সহকারে। 16টা বছর একই বাক্সের ভিতরে টাকাটা ঘুরতেছে, প্লাস এই টাকার ভিতরে আরো টাকা ইনজেক্ট হচ্ছে প্রতিনিয়ত। কেউ লুজার হচ্ছে, কেউ টাকা নিয়ে চলে যাচ্ছে, কেউ আবার টাকা নতুন করে ঢুকাচ্ছে। কিন্তু ক্যান্ডেলের যে পরিমাণ বা যে আমাদের যে বাজারের সাইজ, এই সাইজের অনুযায়ী কিন্তু এখানে থাকার কথা না। এই ক্যাল পত্রিকাটা এমনি এমনি গবেষণাটা করে নাই, অনেক বিচার বিশ্লেষণ করেই গবেষণাটা করেছে। সেটার সাথে আমিও একমত এবং আমিও এই বিষয়টা নিয়ে বলেছি কয়েকবার এই আপনাদের কাছে। এখন যেটা হচ্ছে, এই যে একটা ইউটার্ন আসছে, একদিকে গভর্নমেন্ট আসছে নতুন, তারা ভালো হোক মন্দ হোক তারাও এখানে ইনভলভমেন্ট হওয়ার হবেই। ওয়ালাইকুম সালাম ইয়াসির ভাই। তো সেই সরকারেও নতুন করে আসছে একটা সরকার, 16 বছরে এই বাজারের মধ্যে ইনভেস্টমেন্ট করে লাভ নিয়েছে, লুট করছে, যা করছে করছে। এখন এই বাজারে সরকার আসছে নতুন, তারাও এই বাজারের মধ্যে ইনভলভমেন্ট হয়েছে, হচ্ছে, হবে। এই বাজারটা এমন একটা জায়গা পুরো পৃথিবীতে, শেয়ার মার্কেট স্টক মার্কেট এমন একটা জায়গা, এখানে লিকুইড মানি প্লাস স্ট্যান্ডার্ড একটা ট্রেডিং বিজনেসের মধ্যে পড়ে। এবং বাজারের মধ্যে আরো বিষয় হচ্ছে যে একটা দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে হলে পুঁজিবাজার শব্দের অর্থটা আগে বুঝেন। পুঁজি সংগ্রহ করা, পুঁজিবাজার শব্দের অর্থ হচ্ছে পুঁজি সংগ্রহ করা। বাজার মানে বেচা কেনার জায়গা, আর পুঁজি মানে অর্থ, অর্থ বেচা কিনা মানে অর্থের একটা সংগ্রহ করা। এখন এই গভর্নমেন্ট যদি বাংলাদেশের সুপ্রতিষ্ঠিত বহু কোম্পানি আছে তাদেরকে যদি এই বাজারে ইনভলভমেন্ট করাইতে পারে, বাজারের সাইজটাকে যদি আরো বড় করতে পারে, তখন এই বাজারে মানি ইনজেক্ট হবে। মানি ইনজেক্ট হলে হবে কি, আমাদের দেশের অর্থনীতিতে এটার বিশাল একটা সুফল বইবে। এখান থেকে রাজস্ব আয় আসবে, এখান থেকে আহ, এখানে কর্মসংস্থান হবে। বেশি না, বাংলাদেশে 2 থেকে 3 কোটি মানুষকে যদি শেয়ার বাজারে ইনভলভমেন্ট করতে পারে, তাহলে দেখবেন এই বাজারের সাইজ এবং কোথায় চলে যায়। এই বাজার 10,000 যাওয়াটা কোনো ব্যাপার না। এইবার একটা খুব লক্ষণীয় বিষয় দেখছি, যে এই যে কারেকশনটা হলো বা কালেকশন, একটা পতন বলেন বা কারেকশন বলেন বা কালেকশন বলেন, যাই কিছু হয়েছে, এবারের একটা স্ট্রং জায়গার মধ্যে এসে বাজারটা মোটামুটি একটা সাপোর্ট ক্রিয়েট দেখছি। এবং ক্যান্ডেল আমাকে যেই বৃহস্পতিবারের ক্যান্ডেলটা, আলমগীর ভাই আপনি একটু দেরি করে ফেলছেন, অসুবিধা নাই, আজকের শুরু থেকে গুরুত্বপূর্ণ আলোচনা, প্রয়োজনে আবারও একটু রিপিট করে দেখে নেবেন। তো এখন যে ক্যান্ডেলটা, এইখানেও একটা সাপোর্ট আছে আমাদের। এই যে ফেব্রুয়ারি মাসের লাস্ট যেটা হচ্ছে 8 তারিখটাই হিসাব করি, এইখানে একটা ক্যান্ডেল আছে। বৃহস্পতিবারে দেখছেন যে বাজারটা যখন চাপ দিয়েছে এইখানে একটা বাউন্স ব্যাক করেছে ক্যান্ডেলটার সাইজ। আর এই যে আমরা যে নভেম্বরের 16 তারিখের 15 তারিখ 13 তারিখ এবং 16 তারিখের ক্যান্ডেল সাইজ, প্লাস আরো একটা জায়গা যেটা সেটা হচ্ছে মে মাসের 29 এবং 28 তারিখের যে ক্যান্ডেল, এই দুইটা 3টা পার্ট আমরা বের করছি। তার মানে আমাদের সাপোর্টটা আছে 5,200 আশেপাশে, 5,200 আশেপাশে যদি ধরি। আর একটু যদি আবার এই
চিত্রটাকে একটু বড় করে দেখাই, গ্রাফটা একটু বড় করে দেখাই, তাহলে আরো বের করতে সুবিধা হবে। তো এইখানে যে জায়গার স্ট্রং জায়গাটা যদি আমি ধরতে পারি, সেটা হচ্ছে, একটা হচ্ছে আমি একদম পারফেক্ট যে জায়গাটা আছে সেটাই যদি ধরি, সেটা হচ্ছে 5223। গত বৃহস্পতিবারে 5225-এ হিট করছে, 5225 হিট করছে। আর আমার যে স্ট্রং জায়গাটা যদি ধরি, 5220, 19, 23, এইসব জায়গা আশেপাশের জায়গাটা, এখানে একটা স্ট্রং সাপোর্ট আছে। তো মানি ফ্লোটাও ভালো, 500 কোটি প্লাস, মাঝখানে দিয়ে 800 কোটি 900 কোটিও হয়েছে। তো যেহেতু 900 কোটি হওয়ার পরে একটা বাজার ইরানের যুদ্ধকে কেন্দ্র করে চাপ দিয়েছে, তার মানে টাকা বের হইতে পারে নাই, বরঞ্চ নিচে আসছে, যেটা এটা এখন বাই মুডে চলতেছে। আমার যতটুকু ক্যালকুলেশন, অ্যাজাম্পশন প্লাস এই ইন্ডেক্স পর্যালোচনা করে যতটুকু আমি দেখছি, এবং এই বাজারের যে ইউটার্নের হিসাবটা, আমার আমার কাছে এতটুকু পরিষ্কার। এটা যদিও বৃহস্পতিবার থেকে আমার একটা সিগন্যাল আসছিল, যার কারণে আমি আহ, যেহেতু জামাল ভাই আপনি নতুন মানুষ, যার কারণে আপনার কাছে ইয়ে হয় না এই বাজারটা ডেইলি লাইভের বিষয়, কারণ বাজারটা ডেইলি আপ এন্ড ডাউন হয়। আপনার এই থিওরিটা ভুল, এটা হচ্ছে আপনার কাছে একঘেয়েমি লাগে, হয়তো বা আপনি মনোযোগ সহকারে শুনেন না দেখে আপনার কাছে একঘেয়েমি লাগছে। ঠিক আছে, তাহলে এখন দেখুন আরো চমৎকার জায়গা আমরা বের করলাম কোন সালের, এটা সাপোর্টটা এই ডিসেম্বরে, মানে আহ, আহ, কোনটা জুন মাসের, বা আরো গোড়া থেকে যদি ধরি, নভেম্বর, মানে 24 সালের নভেম্বর থেকে এপ্রিল মাস পর্যন্ত, 25 সালের এপ্রিল। আবার প্রিভিয়াস হিস্ট্রিতেও 24 সালের মে মাসের দিকেও সাপোর্ট আছে, এদিকেরটাও হিসাব আছে। তাহলে দুই তিনটা স্ট্রং একটা সাপোর্ট আছে আমাদের এখানে। তা আমরা আশা, এবং আমাদের বাজারের চিত্র এবং বৃহস্পতিবারের ক্যান্ডেল আমাকে সুন্দরভাবে সুন্দরভাবে একটা দিক নির্দেশনা দিচ্ছে, যেটা জি কামাল ভাই ঠিক বলছেন, এটা নেগেটিভ ছিল, আর নেগেটিভটাই 12 বছর যেহেতু একটা নেগেটিভ আসছে। কিন্তু এবার যেহেতু গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে, এবং আমাদের বাজারের প্যাটার্ন যেটা ছিল সেটা তো বলতেছে, আমার কাছে যেটা এখানেও পজিটিভ আমার কাছে অনেক কিছু আছে। এবং আহ, এ পর্যন্ত আল্লাহর রহমতে আপনাদের সাথে মানে আলোচনার মধ্যে যতগুলো সাইড দেখাইছি, সেখান থেকে পজিটিভ সিগনিফিকেশন পেয়েছি, এবং সেটাই কার্যকরী হয়েছে। এই কারণে বলছি যে বাজারের যত অ্যানালিস্ট আছে, বিশেষ করে প্রিভিয়াস 5 মান্থস, 4 and 5 মান্থস আমি যে অ্যানালাইসিস গুলো দিয়েছি আপনাদেরকে, আলহামদুলিল্লাহ পার্ট টু পার্ট 95% মিলে গেছে, 95% মিলে গেছে। এক দুই দিন একটু এদিক সেদিক ছিল, যেমন গত বুধবারের ক্যান্ডেলটা পজিটিভ দেখে ভাবছিলাম বৃহস্পতিবারে ইউটার্ন আসবে, বাট বৃহস্পতিবারও চাপটা দিয়েছে। তো এখন যে জিনিসটা আলোচনায় আনলাম, সেটাতে স্পষ্টত দেখতেছি যে রবিবারে একটা এই ধরনের বাউন্স ব্যাক ক্যান্ডেল আমরা দেখব, সেটা দেখব হয়তোবা 5,000, 5,000। হৃদয় চৌধুরী ভাই, কথা শুনেন, রবিবারে কি হবে সেটা পরে আসতেছে, আমি আগে সব ইয়ে করে বলতেছি। হিস্ট্রি দেখেন, লস কি হবে লাভ কি হবে, আপনারা আলোচনা না শুনে লাভ লস খোঁজেন, এই কারণে আপনারা কিছু ধরতে পারছেন না। তো এখন যেটা হচ্ছে, কথা না শুনে শুধু আজে বাজে চিন্তা ভাবনা, ওই শেষ না করতে হবে বলতে, বাঙালিতে আমাদের একটা ক্যারেক্টার আছে, কথার মাঝখান দিয়ে আরেকজনের কথা টেনে নিয়ে কথা বলি এটা হচ্ছে সমস্যা। শেষ করতে দেন। রবিবারে এই ক্যান্ডেলটার সাইজ আমার আহ, নভেম্বর 25 সালের নভেম্বরের 23 তারিখ 13 তারিখের ক্যান্ডেলের সাইজ, প্লাস এদিকে আবার প্রিভিয়াস হিস্ট্রিতে মে মাসের 28 তারিখের ক্যান্ডেলের সাইজ, তিনটা ক্যান্ডেলের সাইজ একদম সেম, একদম সেম। তো তিনটা ক্যান্ডেলের সাইজ যখন একই রকম, সে ইয়ে আবারও সেই একই কথা বলে, কথা না শুনে কথা বড়র বড়র করেন না মিয়া। তো রবিবারের যে ক্যান্ডেলটা আমরা আশা করছি, সেটা হচ্ছে বাউন্স ব্যাক ঠিক এইরকম একটা, যেটাকে বলে ওই যে বাউন্স ব্যাক ক্যান্ডেল,
ড্রাগন ফ্লাই, তারপর ডোজি, স্ট্রং একটা ডোজি ক্যান্ডেল, ড্রাগন ফ্লাই বা এনগালফিং বলে যেটাকে, এই টাইপের একটা ক্যান্ডেল তৈরি হবে ইনশাল্লাহ রবিবারে। সকালবেলা ডাউনে থাকবে, চাপ দিবে, দেওয়ার পরে এরপরে ইউটার্ন আসবে ইনশাল্লাহ। তো এখন এই ক্যান্ডেলটা কমেন্ট পড়তে হয়, অনেক ভাই আছেন এখানে আমাকে সহযোগিতা করেন। কামাল ভাই একজন হিস্ট্রি তুলে ধরেছেন, পারভেজ ভাই আছেন, ওনারাও আমার সাথে মিলিয়ে মিলিয়ে দেখছেন, সেই কারণে আমার কমেন্ট সেকশনটা দেখতে হয় ভাই। তো সবকিছু মিলিয়ে তো আলোচনাটা হবে। এখন এই তিনটা জায়গা আমরা পয়েন্ট তৈরি করছি, বাইর করছি, এবং এই সাপোর্ট জোনটাও আমরা দেখলাম একটা স্ট্রং সাপোর্ট জোন। এবং মানি ইনজেক্ট যেটা হয়েছে ইলেকশনকে কেন্দ্র করে, নির্বাচনের পরবর্তী সরকারকে কেন্দ্র করে, যেই মানি ইনজেক্টটা হয়েছে এখান থেকে কেউ বের হইতে পারে নাই। তো এখন তাহলে আমরা মোটামুটি তিনটা চারটা পয়েন্ট থেকে বাজারের একটা পজিটিভ দিক আমি দেখছি। এর মধ্যে আহ, সামনে বললাম যে এই মার্চ মাসের লাস্ট 10 ডেজে সকল ব্যাংক, ফাইন্যান্স, ইন্স্যুরেন্সের ঘোষণা আসবে। কিছু কিছু ফাইন্যান্স পরের ইয়েতে আসবে, পরের মাসে আসবে। যেমন ফাইন্যান্সের মধ্যে একটাই স্ট্রংলি একটা আপনাদেরকে আমি দেখিয়ে আসছি, সেটা হচ্ছে আহ, সেটা আপনার ব্যক্তিগত ভাবে আপনি বিদায় দিবেন, কিনবেন না দিবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। এখানে সবার ভিতরে এই প্রকাশটা না করলে হয়। আপনার ব্যক্তিগত কি করবেন না করবেন সেটা আপনার বিষয় হৃদয় চৌধুরী ভাই। আপনি বিদায় দিবেন, থাকবেন, আসবেন না, এইটা এমন একটা, শুনেন একটা কথা বলি, গুড় যেখানে আছে পিঁপড়া সেখানে যাবে। আপনি এরকম বহু মানুষ দেখছি বিদায় দিছে, বিদায় নিছে, আবার সেখান থেকেই আইসা আইসা আহ, পুঁজিবাট্টা নিয়ে আবার আইসা ঢুকছে। তো কি করে বেশিরভাগ মানুষ? বাজার ভালো হইলে কিনে আর খারাপ হইলে বেচে। তো লস তো খাবেনি। এটা হচ্ছে মূল বিষয়। একদম এটা ইয়ার একদম বাস্তব কথা। আপনার কাছে এই যে মোহাম্মদ আজি কি আজা আজমগীর ভাই, আপনি তো মিলবে না, কারণ আপনি তো ওই যে মলম পার্টির লোক, তো এই কারণে আপনার কাছে মিলবে না। তো আপনি গিয়ে মলম পার্টির লোকের সাথে মলম বেচেন, সেটা ভালো হইব। যাদের মিল আছে তারা এই যে 170-80 জন বা 300-350 লোক এমনি এমনি বেকার আমার এখানে আইসা বসে থাকে না। তো আপনি দুই একটা মলম পার্টির লোক তো আইসা এইসব ফালতু কথা বলবেনই। তো দেখেন, 5240-এর ঘরটা প্রিভিয়াস অনেক জায়গায় স্ট্রং একটা সাপোর্ট আছে, ঠিক আছে। ইভেন আরো যদি আমি প্রিভিয়াস হিস্ট্রিও বের করে দেখাই, প্রিভিয়াস সাইটটাও দেখাই, দেখবেন যে আরো কিছু জায়গা আছে। এই দেখেন, এটা কত সালের, 21 সালের দিকের যে জায়গাটা, এইদিকেও সাপোর্ট ক্রিয়েট করা আছে। তো বাজার যেই জায়গায় আছে এখান থেকে মোটামুটি কয়েকটা স্ট্রং সাপোর্ট আমরা বের করতে পারছি। এই ব্রেক করার বের করাতে আহ, যে জায়গাগুলোতে আমরা পাইছি সেই জায়গাটাতে, ইমরান ভাই ওই মলম পার্টির দুই একটা আছে, এদের তো গা জ্বলে, এদের তো পারতেছে না, কি করবে? আমার কারণে আপনাদের, আমার এই ভাই বোনদেরকে ঠকাইতে পারতেছে না, ধান্দাবাজি করতে পারতেছে না, সেই জায়গায় আহ, জি পারভেজ ভাই, এই যে আমরা ওই সময় যে আলোচনাটা করছি সেই সুন্দরভাবে আমাদের মিলে গেছে। এখন এই আলোচনাটার মধ্যে কিন্তু আমরা যে জিনিসটা বের করছি আলহামদুলিল্লাহ, এতটুকু বলতে পারি, আহ, রবিবারে যে ক্যান্ডেলগুলা তৈরি, মানে বৃহস্পতিবারে যে ক্যান্ডেল তৈরি হয়েছে সেই ক্যান্ডেল অনুপাতে রবিবারে আমরা সুন্দর একটা বাউন্স ব্যাক ক্যান্ডেল পাবো। সেটা হচ্ছে এই যে আহ, যেটা ক্যান্ডেলটা আমরা আলোচনা করছি, এই জাতীয় ক্যান্ডেল যেটা হচ্ছে ড্রাগন ফ্লাই টাইপের একটা ক্যান্ডেল, রবিবারে আমরা ইনশাল্লাহ আশা করছি। এই ক্যান্ডেলটার সাইজ, এই ক্যান্ডেলটার সাইজ মোট তিনটা জায়গার, নভেম্বর মাস, 25শে নভেম্বর আর 25শে মে মাস, তিনটা জায়গা পাইছে একই রকম। আবার সাপোর্টের জায়গাটাও আমরা পাইছি এই আপনার 5200 প্লাস, 5200-র ঘরটাতে একটা স্ট্রং সাপোর্ট পাইছি। তো সেখানে বাজার ভালো হয় নাই, কত শেয়ার ভালো হয়েছে। এই এই আজমগীর ভাই না কে, কোত্থেকে আসছে আল্লাহ জানে, এটার কথার কোনো আগামাথায় পাই না।
জানি না কোত্থেকে আসছে, কি কি গবেষণা নিয়ে আসছে, কোন মলম পার্টি তারে পাঠাইছে না নিজে মলম পার্টি সেটা বুঝতেছি না। আমার এত ভাই বোনরা এত সুন্দরভাবে এই বাজারটাকে বেশ ভালো পাইছে, সে পায় না। ওই যে দেখেন তার আপনি প্রোফাইলের আপনার ওই যে চশমা পরা আছে, চশমাটা খোলেন তাহলে পাইবেন, চশমা পরে থাকলে তো দেখবেন না। আরো কালার চশমা, রাতের বেলা কালার চশমা লাগাইছেন আপনি, আপনি চশমা খুলে দেখেন তাহলে ঠিকই পাইবেন। ভালো হয়েছে না খারাপ হয়েছে। এই যে নভেম্বরের 16 তারিখ থেকে আলোচনা করছে এ পর্যন্ত কত পয়েন্ট এখানে ছিল, 4700 থেকে 5900 পয়েন্ট বাড়ছে, এর ভিতরে আমরা কত প্রফিট করছি, আপনি কই আসছিলেন, ঘোড়া ঘাস নিয়ে কাটছেন? চোখের চশমাটা খুইলা কথা বলেন, বা এদিকে মার্কেটের দিকে খেয়াল করেন, দেখবেন যে সুন্দর সুন্দর জায়গা খুঁজা পাইতেছেন। চশমা না খুইলা কথা কইলে তো এরকম না হইবই। যাই হোক, আপনি চশমা পরে থাকেন আর অন্ধকারে থাকেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তো এখন যেটা আছে ইনশাল্লাহ, এই জায়গাতে আমার একটা সুন্দর একটা জায়গা দেখছি, সেটা হচ্ছে এই ক্যান্ডেলটা রবিবারে আমরা বাউন্স ব্যাক একটা ক্যান্ডেল দেখবো ইনশাল্লাহ। সবাই বলেন ইনশাল্লাহ। এটা ইনশাল্লাহ আমরা পজিটিভ একটা সাইন পাবো এই জায়গাতে। আমরা সুন্দরভাবে একটা জিনিস আমি আজকে কয়েকবার এই বিষয়গুলো তথ্যগুলো বের করেই আজকের সিদ্ধান্ত নিয়েছি, আলোচনাগুলো ইন্ডেক্সের সাপোর্ট এবং এই ক্যান্ডেলের ক্যারেক্টার, এই ক্যারেক্টার এবং ক্যান্ডেল নিয়ে আমি কথা বলবো, সেই কথা বলার মধ্যে দিয়েই একটা শিক্ষামূলক আলোচনা আমাদের হয়ে যাবে। এবার আসেন আমাদের করণীয় কি। আমাদের করণীয় হচ্ছে আমাদের কাছে যে যে যার যার কাছে যে যে শেয়ার আছে, সেই শেয়ারের মধ্যে জুন ক্লোজিং এর শেয়ার, আমাদের জুন ক্লোজিং এর শেয়ার, কেউ কোনো শেয়ার হাতছাড়া করবেন না। শুধু একটা জিনিস খেয়াল রাখবেন, জুন ক্লোজিং এর মধ্যে কোন কোন শেয়ারের দুর্বলতা আছে, কোন কোন শেয়ারের দুর্বলতা আছে। ইভেন আপনার যে দুর্বল কোম্পানিটা আছে সেটাও ইপিএস ঘোষণার আগে আগে কিছু না কিছু মুভমেন্টে আসবে। এক। দুই নাম্বার কথা হচ্ছে, যাদের কাছে ডিসেম্বর ক্লোজিং শেয়ার আছে, বিশেষ করে ব্যাংক, ফাইন্যান্স, ইন্স্যুরেন্স যাদের কাছে আছে, তারাও একটা ইউটার্ন মুভমেন্ট পাবেন, বাউন্স ব্যাক একটা মুভমেন্ট পাবেন। সেই বাউন্স ব্যাক মুভমেন্টের মধ্যে, বাউন্স ব্যাক মুভমেন্টের মধ্যে কি করণীয় আপনাদের, সেটা হচ্ছে ব্যাংকিং সেক্টরের মধ্যে যদি কারো ব্যাংক থাকে, নিচে যাদের আছে তারা তো প্রফিট টেকিং করবেন, বা কেউ যদি ভুলবশত হাই রেঞ্জে শেয়ার কিনে থাকেন, উপরের লেভেলের শেয়ার কিনে থাকেন, যেমন ধরেন সিটি ব্যাংকের দিয়ে আপনাদেরকে উদাহরণটা দেই, সেই সিটি ব্যাংকের উদাহরণ দিলে বাকি সবগুলোর সাথে মিলিয়ে ফেলবেন আপনারা, CITY। আমাদের এই তো সিটি ব্যাংকের উদাহরণটা দিয়েই আপনাদেরকে বলবো, আপনারা আদার্স ইন্স্যুরেন্স আছে, ফাইন্যান্স আছে, সেই শেয়ারগুলোকে মিলিয়ে ফেলবেন, ব্ল্যান্ডিং করবেন আমার এই সাথে। এখন দেখেন রোববার থেকে এই সিটি ব্যাংকের একটা জিনিস দেখেন, হিস্টোগ্রামের বারটা রেড জোনে ঢুকছে, তার মানে এটা আরেকটু সময় নেব, তার ঘোষণাটা আসার আগ পর্যন্ত সে স্লো থাকবে। অথবা এইখান থেকেও ইউটার্ন আসবে, আগামী সপ্তাহ তার ঘোষণা চলে আসতে পারে, যেহেতু সময় হয়ে গেছে। আর আপনারা প্রিভিয়াস টাইমটা একটু বের করে দেখবেন তার হিস্ট্রি থেকে, যে কত তারিখে, মার্চ মাসের কত তারিখে তার ঘোষণাটা আসছে, এবং সেই ঘোষণার টাইমে তার আচরণবিধি কি ছিল, এগুলো একটু বের করবেন। বা আপনার কাছে যদি নর্দার্ন ইন্স্যুরেন্স থাকে, বা ICICL থাকে, বা যে কোনো ব্যাংক, ফাইন্যান্স, ইন্স্যুরেন্স, খেয়াল করে শুনবেন কথাগুলো, এই ব্যাংক, ফাইন্যান্স, ইন্স্যুরেন্সের যেই শেয়ারগুলো আছে, এগুলোর যদি মুভমেন্ট আসে, মুভমেন্ট আসলে কি করবেন, আপনারা স্টপ লস হলে স্টপ লস, কিনা দাম পাইলে কিনা দাম, বা প্রফিট থাকলে প্রফিট টেকিং করে ফেলবেন। টেকিং করে ওই টাকাটাকে আপনি চেষ্টা করবেন জুন ক্লোজিং এর ভালো ভালো শেয়ারের দিকে ইনভেস্ট করার জন্য। তার মধ্যে জানেন যে আমার 11টা স্টকের তো একটা আপ ট্রেন্ডের শেয়ার আছে, তার মধ্যে আরো কিছু আছে, যেমন টেকনোড্রাগের কথা কালকে আলোচনা আসছে, তারপরে আরো কিছু কিছু স্টকের আলোচনা আছে। তারপরে ধরেন ফার্মাসিউটিক্যালের যদি কোনো ভালো ভালো ফার্মাসিউটিক্যালের দিক নির্দেশনা থাকে, বা বটম সাইডটা থাকে, সেগুলোর দিকেও ইনজেক্ট করতে পারেন। প্যানিনসুলা আছে, তারপরে SPCL আছে। SPCL এর আরো একটা নতুন খবর আজকে পেলাম, সেটা হচ্ছে SPCL এর একটা ইউনিট বন্ধ ছিল। SPCL এর পাওয়ার সেক্টরের একটা ইউনিট বন্ধ ছিল, জানেন যে আমাদের দেশে বিদ্যুতের সংকট, তো বিদ্যুতের সংকটের জন্য, বিদ্যুতের সংকট উত্তোলনের জন্য, ওয়ালাইকুম সালাম ফজলে ভাই,
ফুলজার ভাই, আজকের আলোচনাটা খুব চমৎকার আলোচনা হয়েছে। আপনি আবার রিভার্স করে দেখে নেবেন লাইভের পরে, একদম বাজারের যে সাপোর্ট জোন, সাপ্লাই জোন, এগুলা বিষয় নিয়ে শিক্ষণীয় আলোচনাগুলো করা হয়েছে, এবং কিছু প্রিভিয়াস হিস্ট্রি থেকে ব্ল্যান্ডিং করে যে জিনিসটা বের করেছি, সেটা রবিবারের জন্য আমাদের একটা খুব পজিটিভ একটা সাইন আছে। তাহলে আমাদের এখন কি করতে হবে? ডিসেম্বর ক্লোজিং এর যে ঘোষণাগুলো আসবে, এতে যদি বাউন্স ব্যাকের একটা লক্ষণ আসবে, সিটি ব্যাংক বলেন, আহ, ইসলামী ব্যাংক বলেন, বা যেই কোনো ব্যাংকের যেগুলো ডাউন হয়েছে, এই ডাউন থেকে একটা বাউন্স ব্যাক করবে, তাহলে উপরের লেভেলের যে বাউন্স ব্যাকের সিস্টেমটা আপনাদেরকে বলেছি। তো না, অদৃশ্য শক্তি তৈরি করলেও না, একটা ধারাবাহিকতা আছে। এই যে আহ, সমদীপ্তা চাকমা চাকমা দাদা, আপনাকে বলি, বাজারের অদৃশ্য শক্তি তৈরি করে বিষয়টা এমন না। প্রত্যেকটা এই ক্যান্ডেলের পিছনে, পার্টের পিছনে মানে আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, উত্থান পতনের ভিতরে একটা আহ, বাজারের একটা আহ, খুব বিষয় আছে। সে বিষয়টা হচ্ছে যে ডিভিডেন্ড কেন্দ্রিক, তারপরে আহ, এটাকে কি বলে, ইপিএস বা কোয়ার্টারলি ইপিএস কেন্দ্রিক একটা প্লে থাকেই। একটা কোম্পানির যখন ভালো কিছু আসে, তখন সেটা গ্রো হওয়ার জন্য প্রস্তুতি নেয়। সেটা রিটেস্টে টিকক বা না টিকক, রিটেস্টে পরবর্তীতে হইলেও সেটা ভালো হয়। এই বিষয়গুলো আছে। আবার কোনো খারাপ হইলে সেইটা থেকে ডাউনে আসে। আবার আরেকটা আছে যে গেমলিং এর যে বিষয়টা, ম্যানুপুলেটেড এর যে বিষয়টা, সেটা হচ্ছে ভিন্ন। প্রত্যেকটা বাজারে, বাংলাদেশ বলেন, ইন্ডিয়া, পাকিস্তান, ভারত, আমেরিকা, জাপান, যেই কোনো দেশের প্রত্যেকটা মার্কেটে অদৃশ্য শক্তি বলতে এই অদৃশ্য না, এই বিজনেস প্যাটার্নটা তো অ্যাকচুয়ালি আমরা যারা করি, আমরা যারা বাংলাদেশের বিনিয়োগকারী, 95% বিনিয়োগকারী বাজার সম্পর্কে ন্যূনতম ধারণা না নিয়েই আমরা এক গাঁটটি টাকা নিয়ে এসে ঢুকি, আর এখানে টাকা লুজার হই। কিন্তু উন্নত বিশ্বের মধ্যে এই পুঁজিবাজারের আলাদা ইনস্টিটিউট আছে, আলাদা শিক্ষণীয় জায়গা আছে। দেখেন, আমি যে কাজটা করতেছি আপনাদের জন্য, আমি রাসেল যে কাজটা আপনাদের জন্য করতেছি, এটা একটা ইনস্টিটিউট পোর্টাল তৈরি করে ফেলছি আপনাদের জন্য। এটাও করা উচিত ছিল সরকার থেকে, এটা করা উচিত ছিল বিএসসি থেকে, এটা করা উচিত ছিল ডিএসসি থেকে। কিন্তু তারা আছে শুধু লুটপাটের চিন্তা, তারা আছে শুধু ওই চেয়ারে 50-100 কোটি টাকা খরচ করে বসবে আর লুটপাট করবে। কিন্তু উন্নত বিশ্বে তো এটা না রে ভাই। উন্নত বিশ্বে এক্সপার্ট লোক বসানো হয়, এবং সেই এক্সপার্ট লোকের মাধ্যমে এই পুঁজিবাজারের বিনিয়োগকারীদের, কারণ তারা উচ্চ শিক্ষিত, তারা শিক্ষার জায়গায় এইটার ইনস্টিটিউটের মাধ্যমে শিখার পরে তারা বিনিয়োগে আসে। এর মধ্যে শ্রীলঙ্কা বাংলাদেশে এই মানে একটা তারা একটা শিক্ষিত জাতি, তারা বুঝে এইসব প্যাটার্নগুলো বা স্মার্ট ট্রেডিংগুলো, এই বিষয়গুলো তাদের সারা বিশ্বের মধ্যে উন্নত দেশগুলোতে, যার কারণে তাদের লুজার খুব কম হয়। হ্যাঁ, ওইখানেও ম্যানুপুলেশন হয়, ওইখানেও পতন হয়, সুইসাইড করে, এটা বিশ্বজুড়ে আছে। কিন্তু আপনি যখন একটা আহ, বাজারকে শিক্ষা নিয়ে যদি আপনি ঢুকেন, শিক্ষার জায়গা থেকে যদি উঠেন, তাহলে অবশ্যই অবশ্যই আপনাদেরকে এখান থেকে হারাইতে কষ্ট হবে, যত বড় লুটপাটকারী হোক না কেন। আমরা যারা এই যে দীর্ঘ 8-9 মাস যাবত আমরা যারা ব্যবসা করে আসছি, আমরা যারা শিক্ষার জায়গা থেকে আসছি, আলহামদুলিল্লাহ, এই পর্যন্ত অন্তত পক্ষে লাভ কম হোক বেশি হোক, আমাদের লুজারটা কমই আছে। যারা আমাকে ফলো করেন, ওই যে আমার একটা প্রতিবাদ্য আছে, অল্প পুঁজি অল্প রুজি অধিক খুশি। এই প্যাটার্নে আমরা যে বিজনেসটা করে আসছি, আলহামদুলিল্লাহ আমরা সবাই কম বেশি সবাই ভালো আছি। কেউ হয়তো এখন প্রফিট পাচ্ছেন না, সামনে পাবেন, একটু ধৈর্য রাখতে হবে। আবার এই যে পতনে যে অভয়টা দিয়ে, সাহস দিয়ে, মনোবল দিয়ে আপনাদেরকে যে একটা জায়গা ধরে আছি, মানে দাঁড় করাতে পারছি, এটাও তো বিশাল একটা পজিটিভ সাইন। এটাও আপনার একটা পুঁজি, এটাও আপনার একটা বেনিফিট জায়গা। তো সেইখান থেকে আজকের যে প্যাটার্ন, এখন কেন 5,600 থেকে 800, এটা 700, এটা পার করবে কেন, সেটার রিজনটা বলি। সে রিজনটা হচ্ছে এই যে আহ, বাজার, আমাদের এই বাজার, এই যে মানে উত্থান পতন হলো, বিশেষ করে এই 24-এর পরে যে জিনিসটা ঘটছে আমাদের বাজারে, সেটার মধ্যে দুইটা জিনিস লক্ষণীয়। একটা হচ্ছে
আমি ইন্ডেক্সে চলে যাই। এই 24 সালের পরে 5ই আগস্টের পরে বাজার দুইটা জিনিস ঘটছে। আমাদের 5ই আগস্টে বাজারটা কোথায় ছিল? 5ই আগস্টের আগে বা এই 24 সালে কোথায় ছিল বাজারটা মনে আছে তো আপনাদের? এই 25 সালে এখানে থাকার একটা কারণ হচ্ছে তখন ফ্লোর প্রাইস দিয়ে ওই যে লিমা লিমা আপু একজনে বলেছিলেন যে কি জানি একটা বলেছিলেন উনি যে বাজার তো ইউনুসের আমলে পড়ে গেছে, কিন্তু উনি তো আসলে বোকার স্বর্গে বাস করে, বা উনি বাজার সম্পর্কে ন্যূনতম ধারণা নাই দেখে বলে আসছে প্রিভিয়াস গভর্নমেন্ট। এই যে শান্তনু আছে, মনে শান্তনুর মনে আছে কি 24 সালের ফেব্রুয়ারি মাসে শান্তনুকে বলছি এই বাজারে বেশি একটা ভালো লক্ষণ দেখছি না, যদি পারো সেলটেল করে বের হয়ে যাও। এটা আমি আমার ওই যে ফ্রেন্ড পানকৃষ্ণর দোকানের সামনে দাঁড়িয়ে আমি এই শান্তনুকে এই কথাটা বলেছিলাম। মনে আছে কিনা জানি না, কারণ সবার তো মেমোরি একরকম কাজ করে না। আমি এই 24 সালের ফেব্রুয়ারি মাসে এই জায়গাটাতে, এই যে জানুয়ারি ফেব্রুয়ারি মাসের টাইমটাতে আমি এই শান্তনুকে বলেছিলাম বাজারের পরিস্থিতি আমার কাছে ভালো লাগছে না এখানে না থাকার জন্য। তো ওই সময় এমডি আলাউদ্দিন ভাই, ওই যে 9 সাল থেকে আছেন শিখতেছেন কিন্তু কিছুই শিখতে পারেন নাই। এর একটা কারণ হচ্ছে প্রপার শিক্ষাটা এই পর্যন্ত আজ পর্যন্ত বাজারে কেউ দেয় নাই। এই প্রপার শিক্ষা বা আমি যে জিনিসগুলো আপনাদেরকে তুলে ধরতেছি, এই শিক্ষার জায়গাটাতে আপনারা কোথাও পান নাই আজ পর্যন্ত। এটা আমি আপনারা এটা আমার কথা না, এটা আপনাদের আহ, ভাষ্য অনুযায়ী এবং আপনাদের আমার এই শিক্ষার জায়গা থেকে আপনারাই বলেছেন যে প্রিভিয়াস হিস্ট্রিতে আমরা এরকম শিক্ষার জায়গা কেউ কোনো কিছু শিখতে পারি নাই। আপনি যে যা দেখাচ্ছেন, আপনি যা করছেন, এটা সম্পূর্ণ ব্যতিক্রম ধর্মী। ওই টেকনিক্যাল বড় বড় টেকনিক্যাল অ্যানালিস্টরা আমাকে উগান্ডার অ্যানালিস্ট বলছে, কারণ ওরাও ওরা তো ওই যে লুটপাটকারীর একটা পার্ট। এটা স্ট্রংলি আমি বলতেছি। ওরা চায় যে আপনাদেরকে ধরানোর, ওদের টার্গেট হচ্ছে যে বাজার মানে স্টক কোনো শেয়ার ব্রেকআউটের পরে মানে ইনভেস্ট করা। তো ভাই সাপোর্ট জোন থেকে ব্রেকআউট পর্যন্তই তো 30% 40% বিজনেস। তার মানে ওরা বটমে কিনে আর ব্রেকআউটের সময় আপনাদেরকে ধরায় দেয়। তো ওরা ওই প্যাটার্নে যদি না শিখায় তাহলে ওরা লুটপাট করবে কিভাবে? এটা হচ্ছে তাদের ধারাবাহিক বিষয়। ধন্যবাদ ভাই। শান্ত সুমন ভাই, এই তো দেখেন এই যে জিনিসগুলো কিভাবে প্রফিট করতে হয়, কিভাবে সাপোর্টে এন্ট্রি দিতে হয় এবং সাপ্লাইতে এক্সিট দিতে হয়, এই জিনিস তো আপনাদেরকে কেউ শিখায় নাই, তো শিখবেন কোথেকে? 9 সাল না, আপনি যদি 1984 সাল যখন থেকে বাজারটা শুরু হয়েছে, 84 সাল থেকেও যদি বিনিয়োগ করেন আছে, এই 84 সাল থেকে বিনিয়োগ করার লোকও আমার এখানে আছেন, যারা অনেকেই লস করছেন বা ইয়ে করছেন, আবার অনেকে আছেন এখান থেকে অনেক এ, টাকা ইনকাম করেও চলে গেছেন বা আছেনও এখনো। তো এই বিষয়গুলো যে আলোচনার মধ্যে আনছি এবং আপনাদের কাছে শিখাইতে পারছি, বুঝাইতে পারছি, এটাই তো আপনাদের জন্য বা আমার, এটা আল্লাহর তরফ থেকে আমাকে হয়তো নির্ধারণ করেছে আপনাদের জন্য। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তাহলে বাজারের যে জায়গাটা, এই যে দীর্ঘ আহ, যদি আমি 24 সাল ধরি, 24 সালের ফ্লোর প্রাইজের কারণে বাজারটা আটকে ছিল। আর যখনই ডক্টর ইউনুস আসছে বা এই যে জুলাই বিপ্লবের পরে যখন ফ্লোর প্রাইসটা ছেড়ে দিয়েছে, তখন যাদের মার্জিন লোন ছিল এবং আটকা ছিল সবাই সেল প্রেশার দেওয়াতে বাজারটা পড়ছে। এটা হচ্ছে মূল কারণ। আর এই যে 24 সালের আগে বাজারকে ফ্লোর প্রাইস কেন দিয়েছে, দেওয়ার উদ্দেশ্য হচ্ছে তারা যে লুটপাট করে গেছে এটা যেন প্রকাশ না পায়। এই যে বিগত 17 বছর এই বাজার থেকে 3 লক্ষ কোটি টাকা যে পাচার হয়েছে, সেটা যেন কোনোভাবে ধরতে না পারে, যার কারণে ফ্লোর প্রাইসটা দিয়ে আমাদের মতন বোকা বেকুবদেরকে বুঝ দিছে যে আমরা ফ্লোর প্রাইস দিয়ে প্রাইসটা ধরে রাখছি। এই যে দেখেন ব্যাক্সিমকো লিমিটেড কেন এখনো ছাড়তেছে না জানেন আপনারা? কে কয়জন বলতে পারবেন ব্যাক্সিমকো লিমিটেড কেন এখনো পর্যন্ত ফ্লোর ছাড়ছে না? কয়জনে উত্তর দিতে পারবেন? এই ভ্যাকসিমকো লিমিটেডের ফ্লোরটা কেন ছাড়তেছে না, কয়জনে এখানে আছেন উত্তর দিতে পারবেন? এর কারণ হচ্ছে ওই যে দরবেশ বাবা, ডাকাইত, ব্যাংক ডাকাত দরবেশ বাবা, এই ভ্যাকসিমকো লিমিটেডের শেয়ার 13 টাকা থেকে 11 টাকা থেকে 185 টাকা উঠাইছে। মনে আছে আপনাদের? ভুলে যান আপনারা সবাই। এই 13 টাকার শেয়ারকে 185 টাকা উঠায়া সে ব্যাংকের থেকে, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, কয়েকটা ব্যাংক থেকে টাকা পয়সা লুটপাট করে এই শেয়ারগুলো তাদের কাছে এই আমানত রেখে, মানে আহ,
ব্যাংকের শেয়ারগুলো ধরায় দিয়া সে টাকা নিয়ে পগার বার হয়েছে। যার কারণে এখন যদি এই ফ্লোর প্রাইসটা বেক্সিমকো লিমিটেডের ফ্লোর প্রাইসটা যদি উঠায়, তাহলে কিন্তু বাজারে বড় ধরনের ইম্প্যাক্ট পড়বে আর ক্ষতিগ্রস্ত হবে জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, তারপরে সম্ভবত অগ্রণী ব্যাংক থেকে, জনতা ব্যাংক থেকে, কয়েকটা ব্যাংক থেকে এই টাকাগুলো নিচ্ছে, যার কারণে এই ফ্লোর প্রাইসটা উঠাইতে পারতেছে না কোনো সরকারি। এখন উঠাইতে গেলে তো ক্ষতি তো ব্যাংকের হবে, ক্ষতি তো ব্যাংকের হবে দেখে এটা এই ফ্লোর প্রাইসটা উঠাইতে পারছে না। এই ফ্লোর প্রাইসটা উঠাইতে হইলে, এই বেক্সিমকো লিমিটেডের ফ্লোর প্রাইসটা উঠাইতে হলে বাজারকে কমপক্ষে 6,500 7,000 নিতে হবে। এর আগে জি, এই যে শঙ্কর দেবনাথ খুব সুন্দর কথা বলছেন, এই ব্যাংকের কাছে দায়বদ্ধ দেখে এটার উঠাইতে পারতেছে না। রাইট, এটা এই কারণে উঠাইতে পারতেছে না। তবে এটা উঠাইতে হলে বাজারকে কমপক্ষে 6,500 থেকে 7,000 না নেওয়া পর্যন্ত বেক্সিমকো লিমিটেডের ফ্লোর প্রাইস উঠানো কোনোভাবেই সম্ভব না। আর যেদিন উঠাবে সেদিন বাজার একটা বড় ধরনের প্রেসার ক্রিয়েট করবে। তো সুতরাং এটাকে উঠাইতে হইলে কমপক্ষে বাজারকে 6,500 থেকে 7,000 ইন্ডেক্স না নেওয়া পর্যন্ত এইটার ফ্লোর কোনোভাবে উঠাইতে পারবে না। যার কারণে বাজার যত উত্থান হোক পতন হোক, ফ্লোর প্রাইসে থাকবে। তো এতে কত বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত হয়ে আছে না। এই যে যে সুন্দরভাবে আমি বিশেষটা বিষয়গুলা আলোচনা করে আসছি, এটা তো আপনাদেরকে কেউ শিখায় নাই, কেউ বুঝায় নাই, কেউ বুঝাবেও না। কারণ এখানে আমাদের আহ, একটা শ্রেণী আছে এখানে লুটপাট কিভাবে করবে আমাদেরকে এই ধান্দায় আছে। যার কারণে দেখবেন যে আমি যখন উচিত কথা বলি, আমি যখন কোনো এই দেশ নিয়ে আমার দেশের মানুষের জন্য কথা বলি, তখনই ওই জামাত রাজাকার ট্যাগ লাগানো শুরু করে। ওরা মানুষ না, ওগুলো হারামির বাচ্চা ছাড়া আর কিছু না। এত ন্যাকেটলি বলার পরও এরা গতকালকেও কয়েকটা এরকম একটা পোস্টের মধ্যে বারবার বলতেছে। তো বললাম যে আহ, এতদিন কোথায় ছিল, তো বলছি যে এতদিন তোমার মায়ের কোলে আছিলাম, দেখো নাই, তোমার মাকে জিজ্ঞেস করো। কারণ বলে এই যে আপনি তো এখন আর পারতেছেন না দেখা, আহ, মানে খারাপ ল্যাঙ্গুয়েজ ইউজ করছেন। তো বললাম ভালো ল্যাঙ্গুয়েজ দিয়ে তোমাদেরকে যখন ব্রেনে ঢুকে না গোমূত্র খোরদের, তাহলে তোমাদেরকে আর এর চেয়ে ভালো কি ল্যাঙ্গুয়েজ ইউজ করব। তো এখন যে জায়গায় বলছি, আপনারা কনফিডেন্টলি থাকেন, কখনোই হতাশ হবেন না বাজার নিয়ে। আপনি বিনিয়োগ করছেন, তবে এই বাজারের কয়েকটা জিনিস থেকে আপনারা সবসময় আমি বিরত থাকতে বলি। এক নাম্বার হচ্ছে ভুলেও কোনো দিন আপনারা কেউ মার্জিন লোন ইউজ করবেন না, এক। দ্বিতীয়ত, ডে ট্রেডিং যেটা নিটিং করা হয়, এই নিটিং থেকে আপনারা বিরত থাকেন। নিটিংটা বাজারের জন্য সবচেয়ে মারাত্মক ক্ষতিকারক একটা কার্যক্রম। যেটা আপনি সকালবেলা কিনছেন 50 পয়সা 1 টাকার আশায়, লাস্ট বেলা আপনাকে অ্যাডজাস্টমেন্ট করতে গেলে যেমনটা ক্যান্ডেলের উপরে প্রেসার ক্রিয়েট হয়, তেমন বাজারের প্যাটার্নটাও নষ্ট হয়। সুতরাং নেটিং থেকে প্লাস মার্জিন থেকে সবসময় দূরে থাকবেন। এতে হবে কি, আপনি একটা ভালো শেয়ার কিনছেন, 5 টাকা 2 টাকা 3 টাকা কমে গেলেও আপনার একটা আত্মবিশ্বাস আছে যে আমি ভালো শেয়ার কিনছি, টুডে অর টুমোরো আমাকে এটা রিটার্ন দিতে বাধ্য। তাহলে রবিবারে যে ঘটনাটা ঘটবে, ইন্ডেক্সের যে হিসাবটা আমরা এই যে ব্ল্যান্ডিং করলাম, এইটা যে হিসাবটা ব্ল্যান্ডিং করছি ক্যান্ডেল প্রিভিয়াস হিস্ট্রি থেকে, এবং বৃহস্পতিবারের ক্যান্ডেল আমাকে স্পষ্ট ইঙ্গিত দিতেছে একটা বাউন্স ব্যাক ক্যান্ডেল আসবে, বাউন্স ব্যাক ক্যান্ডেল আসবে। আমরা দেখেছি এই সেপ্টেম্বরেও যখন আলোচনা, এই জুন মাসেও আলোচনা যখন করেছি, বাজারে একটা সয়লাভ ছিল, মার্কেট 3,500 আসবে, 3,000 আসবে। এই ঠিক এই টাইমেও একই আলোচনা আওয়াজ আসছে, একই আওয়াজ আসছে। তো না না, তাল্লু আর নামবে না। তাল্লুর অলরেডি প্যাটার্ন এত স্ট্রং হয়ে গেছে, এই 60 টাকা 90 80 থেকে সে এখন আর নিচে যাওয়ার কোনো ওয়ে নাই, একমাত্র উপরে যাওয়া ছাড়া। তার মানে সে 10 টাকা, 10.5 টাকা, 11 টাকার উপরে যদি না যায়, তার না যায়, নিচে আসবে না। এ সামাদ, রমি, ইয়া ভাই, সামাদ ভাই, রিমন ভাই, এই তাল্লু নিচে আসবে না। প্রত্যেকটা স্টকের বাইসেল প্যাটার্ন অনুযায়ী সে ইন্ডিকেশন করে নিচে আসবে না, উপরে আসবে। দেখেন, আপনাদেরকে আমি অক্টোবর নভেম্বরে কয়েকটা শেয়ার থেকে সতর্ক করছিলাম, মনে আছে কি? সে তার মধ্যে ছিল এআইএল ছিল, সেখানে ছিল বিছাসারি ছিল, খান ব্রাদার্স ছিল, তারপরে সিপাল ছিল। কেন আমি এগুলো ডাউন ট্রেন্ডের বলছি এবং সতর্ক করছি? তাদের এই প্যাটার্নগুলো দেখে বলছি যে এগুলা নিচে আসতে বাধ্য। এবং কতটার যে ডাউনে আসছে সেটা খেয়াল করছেন,
কতটা যে নিচে আসছে সেটা খেয়াল করছেন, এক একটা শেয়ার অর্ধেকেরও বেশি প্রাইস ডাউন হয়ে গেছে, অর্ধেকেরও বেশি। আবার আপনাদেরকে সবসময় যে শেয়ারগুলো পজিটিভ বলছি তার মধ্যে ইসলামী ফাইন্যান্স, পেনিনসুলা, আরডি ফুড, এসপিসিএল প্রত্যেকটা শেয়ার আপ ট্রেন্ডের মধ্যে উপরে গেছে, সবগুলা থেকে প্রফিট সবাইকে দিছে, কম বেশি সবাইকে প্রফিট দিছে। তাহলে আপ ট্রেন্ড আর ডাউন ট্রেন্ড ধরতে পারলে আপনাকে অবশ্যই একটু সময় হইলেও পয়সা দিবে। আইপিডি আই আইবিপি শেয়ারটা আমরা যখন আহ, আহ, আগস্ট মাসে আলোচনা করছি তখন 14 টাকা 13 টাকার ঘরে আলোচনা করছি, কিন্তু প্যাটার্নটা ওই যে বাজারের চাপে বা ব্যাংকিং সিস্টেমের কারণে, ব্যাংকিং লেনদেনের কারণে সেটা 10 টাকা পর্যন্ত নামছে, কিন্তু সেই আইবিপিটা দেখেন 10 টাকা থেকে আবারও 14 টাকার ঘরে ঢুকছে। এখন একটু বাজারে চাপ দেওয়ার কারণে আইবিপিটা 13 টাকা আসছে। কিন্তু হ্যাঁ হ্যাঁ, এই বাউন্স ব্যাক ক্যান্ডেলটা অন্তত পক্ষে, যেহেতু সামনে রোজা, একটু বাউন্স ব্যাক করে সাইডওয়েজ থাকবে কিছুদিন, এরপরে ঈদের পরে এটা কিন্তু খুব স্ট্রংলি আপ ট্রেন্ডে যাবে। ঈদের পরে স্ট্রংলি আপ ট্রেন্ডে যাবে এই বাউন্স ব্যাক ক্যান্ডেলটা। এবং এইবার খুব সম্ভবত 5,600 ঘরটা পার করে, 600 থেকে 700 ঘরটা পার করে 5,800 দিকে যাবে ইনশাল্লাহ। এটা আমার প্যাটার্ন। বাজারের যেই টোটাল ইন্ডেক্সের গ্রাফটা দেখছি সেটা। অনেকে আতঙ্কে আছেন, ইরানের যুদ্ধ, এই যুদ্ধ সেই যুদ্ধ, অর্থনৈতিক বৈশ্বিক বিষয়, এগুলো আছে, এগুলো থাকবে। ভাই এই পাকিস্তানের পাকিস্তানের ইন্ডেক্স, এত যুদ্ধ এত কিছু, তারপরে তাদের ইন্ডেক্স কেন বাড়ে? ভারতের ইন্ডেক্স, এত যুদ্ধ এত বৈশ্বিক অর্থনৈতিক খারাপ, তারপরেও কেন বাড়ে? ভাই পুঁজিবাজারের হিসাবটা, এইসব পার্টের হিসাবটা আলাদা হিসাব। একটা প্যানিক সেল থাকে, প্যানিক সেলের পরে আবার বাজার বাউন্স ব্যাক করে। কিন্তু আমাদের দেশের সিস্টেমটা তো বললামই, সব ডাকাইতের দল, চোরের দল আর শিক্ষিতর নামে এগুলা সবগুলা টাকা পয়সা দিয়ে পাশ করছে। ওই রাজনীতি পলিটিক্যাল ভাবে এগুলা চেয়ার পাইছে, পদ পদবি পাইছে, একটা চেয়ারে বসতে গিয়ে 50 কোটি 100 কোটি টাকা খরচ করছে, তারা তো লুটপাট করবেই। একটা বেসিক যদি আপনি একটা যদি যোগ্য ব্যক্তি একটা চেয়ারে বসে, সে কখনো লুটের চিন্তা করবে না। তার যোগ্যতা অনুসারে যদি সে চাকরি পায়, ঘুষ ছাড়া চাকরি পায়, দুর্নীতি ছাড়া চাকরি পায়, সে তার অনেস্টের জায়গাটা থাকবে। এখন ঢুকছে সে এই বিএসসি চেয়ারম্যান হইতে হইলে 50 থেকে 100 কোটি টাকার একটা এই দেন দরবার করতে হয়। এই যে ব্যাংকের গভর্নর হয়েছে, সে কি এমনি এমনি হয়েছে? সেও কথিত আছে 200 কোটি টাকার লেনদেনের পরে সে এই ব্যাংকের গভর্নরের পদটা পাইছে। তাহলে সে, যে ব্যক্তি 200 কোটি টাকার বিনিময়ে বা ঘুষের বিনিময়ে চাকরি করবে, সে কি এখানে এই আপনার জন্য ভালো কাজ করতে আসবে না আপনাকে লুটপাট করতে আসবে? এটা তো একদম সহজ হিসাব। এখন রাশেদ মাকসুদ আসক, এর আগে যারা আসছে সবাই একই, টাকা দিয়ে খরচ করে আসছে টাকা লুটপাট করার জন্য। আপনি একজন যোগ্য ব্যক্তিকে ঘুষ ছাড়া বসান এবং তার ভিতরে অনেস্টি লোক থেকে বসান, তাহলে সেইটাও দেখবেন আপনাদেরকে ভালো কি ভালো পজিটিভ সাইন দিবে। ফুলজার ভাই, আসবো ইনশাল্লাহ, যেহেতু শেষ মুহূর্তে বাজারে এখন এই মুহূর্তে রোজা রমজানের দিন আমার ব্যতিব্যস্ততাটা একটু কম আছে, যার কারণে আমি লাইভগুলো আজকেও আসছি, ছুটির দিনেও আসছি। আর আজকে আসছি শুধু এই বাজারের আহ, যে ইয়েটা ইন্ডেক্সের সম্পর্কে আলোচনাটা করার জন্য। আমি আজকে 2 দিন যাবত এই ইন্ডেক্সের বিষয়টা খুব ভালোভাবে গবেষণা করেই এই আলোচনাটাতে আনছি, এবং এটা আমি নভেম্বর মাসেও এই আলোচনাটাতে আনাতে উপকৃত হয়েছেন আপনারা, যার কারণে এটা আনছি। তাহলে সাপ্লাই সাপোর্ট জোনটা কিভাবে ধরতে হয়, কিভাবে ব্ল্যান্ডিং করে একটা প্যাটার্ন বের করতে হয়, সেই জিনিসটাও আসলো। এই যে এসপিসিএল এর দেখেন আজকে একটা নিউজ আসছে, সেই নিউজটা হচ্ছে এসপিসিএল এর পাওয়ার সেক্টরের পাওয়ার প্ল্যান্টের একটা প্ল্যান্ট বন্ধ ছিল, সেটা উদ্বোধনে গেছে, এবং সেখান থেকে যে রিটার্নটা আসবে সেই ভিডিওটা বিভিন্ন আমার যে হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার গ্রুপের যে পার্ট পার্ট যে ইয়ের প্রোগ্রামিং এর যে লোকজন আছেন সবাইকে দিছে। এবং এটা এই ভাই, মৃদুল দাদা, আপনি ইয়ে করেন, লিঙ্কটা একটু কমেন্ট বক্সে দিয়ে দেন, সবাই যেন দেখতে পারে, সবার উপকৃত হবে। এই স্পেশালটার যে ইপিএস গ্রোথ হয়েছে, যে জায়গা আসছে, এবং এখানেও যে জায়গা একটা সাপোর্ট ক্রিয়েট হয়েছে, হ্যাঁ 20-30 পয়সা, এই যে তাল্লুটা ইনশাল্লাহ বাজার আগামীকালকে ইউটার্ন আসলে এটা হল্টেড হয়ে হয়ে যাবে ইনশাল্লাহ। এই এই অবস্থায় আছে। তো এখন এই যে জায়গাটা দেখেন স্পেশালটা, খুব সুন্দর একটা জায়গা আছে, এবং এই বাজারের
পতন বলেন আর কারেকশন বলেন আর কালেকশন বলেন সবকিছু হয়ে একটা স্ট্রং সাপোর্ট ক্রিয়েট করে জায়গা চলে আসছে। রবিবারে বাজারটা ইউটার্ন হলে এই স্পেশালটা আপনাদেরকে বলছি আমি যে আগামী এটা ডিভিডেন্ডের টাইম হোক আর যে টাইমে হোক, এটা যখন ইউটার্ন আসবে, এই যে উপরের যে সাপ্লাই এই জায়গাটা আছে এটা ব্রেকআউট করবে। আমি স্ট্রংলি এখনো বলছি এটা ব্রেকআউট করবে। এই যে এস আমাদ রিমন ভাই একটা ইউটিউবের লিঙ্ক দিয়েছে, এই লিঙ্কটার মধ্যে দেখবেন যে আছে। তো এখানে যে জায়গাটা এই এসপিসিএল এই যে 54-55 ঘরটা নেক্সট ইউটার্নে একদম কনফার্ম থাকেন এটা ভাঙবে, এবং এই এসপিসিএল এর যে জায়গাটা আমি ওই নিউজটার আগে বলেছি, ওই নিউজটার আগে বলেছি এটা 70, 72, 75 টাকার দিকে যাবে। জি ফুলজার ভাই, এটা আমি ইউটিউবে দিব, তখন ইনশাল্লাহ আপনি রাতের বেলায় নিরিবিলি দেখতে পারবেন। কালকে বন্ধের দিনও আছে, কালকেও সকালে উঠেও এটা দেখতে পারবেন এই ভিডিওটা। তো এখন এই স্পেশালটাও এদিকে চলে যাবে। তারপর প্যানিনসুলার কথা বলি, সিনো বাংলার কথা বলি, এগুলো একটাও বাদ যাবে না, সবগুলা ইউটার্ন আসবে। এই প্যানিনসুলাটা যেই জায়গা আগের বাধা ছিল সেই জায়গাটাও পার করে ফেলবে। এই যে 24, 25, 25 টাকার জায়গাটা, এই যে আরএসআই কতটা কারেকশন দিয়েছে, এবং এই যে হিস্টোগ্রামের বার একটা লং টার্ম সে একই জায়গায় রেখে রেখে কারেকশন করছে, কালেকশন এটাকে বেশি ফেলতে পারে নাই একটা কারণ, এই প্যানিনসুলার এই প্যানিনসুলার যে বিষয়টা আপনাদেরকে স্পষ্টভাবে 11 টাকা থেকে বলে আসছি। তো 11 টাকা থেকে শেয়ারটা ডাবল হয়েছে, 22, 23 টাকাও হিট করছে। এবং নেক্সট টাইম সাজি বাজারের নামে এখানে দুইটা প্ল্যান্ট আছে। হ্যাঁ হ্যাঁ, এটি অন্যটি, রাইট। এই অন্যটা প্ল্যান্ট দুইটা তিনটা থাকুক, যাই হোক, ওই সাজি বাজারের গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের একটা পার্ট। সুতরাং ওইটা আসলে এই সাজি বাজারও, এবং সাজি বাজারের আপনি ইপিএস গুলো দেখেন কত চমৎকার ইপিএস, এবং যে গ্রো হয়েছে এই গ্রোতে আরো ডেভেলপমেন্ট হবে এই সাজি বাজারের, এই প্রাইসে থাকবে না। এবং আমার যতটুকু আরো কিছু তথ্য আছে এগুলা নাই বললাম, এগুলা বড় বড় মামাদের পার্ট। এই সাজিবাজার একসময় 150 টাকাও দেখবেন, এটা লিখে রাখেন। কেননা আমাদের দেশের বিদ্যুতের যে ঘাটতি, আমাদের এই সাজিবাজার বলেন, তার চেয়ে আরো মারাত্মক প্রফিট দিবে আরেকটা শেয়ারের কথা বলি, বারাকা পাওয়ার। এই বারাকা পাওয়ার চালু করতে বাধ্য হবে আমাদের বিদ্যুৎ ঘাটতির জন্য, বিদ্যুৎ ঘাটতি পূরণের জন্য বারাকা পাওয়ার। এই বারাকা পাওয়ার যে রেটটা আছে এখানে, একটা সময় দেখবেন এই বারাকা পাওয়ার ঠিক ওই যে এটাকে কি বলে, ইসলামী ফাইন্যান্স, পেনিনসুলার মতন এগুলো আপনাদেরকে প্রফিট দেবে। এই যে 60 টাকার ঘরে আছে এখন 11-12 টাকা, যাইতে বেশি সময় লাগবে না, শুধু পাওয়ার সেক্টরের প্লেটা আসবে। এই সাজিবাজার এই বারাকা পাওয়ারের বন্ধটাকে ওপেনিং যখন করবে, এই শেয়ারটা 11-12 টাকার ঘরে 14, এখন যেখানে আছে এখান থেকে তো 14 টাকা 15 টাকার দিকেও চলে যাবে এই শেয়ারটা। এগুলা পজিটিভ সাইন আছে, এগুলা ভালো সাইন আছে। এখন গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে, অনেক অনেক বন্ধ বন্ধ কোম্পানিগুলোকে ওইগুলোকে আবার রিওপেনিং এর ব্যবস্থা করা হবে। পাওয়ার সেক্টর এবং টেক্সটাইলের কিছু কিছু যেগুলা ধরেন এখনো আহ, শুনেন কেন ওপেন করবে, এর বিষয়ের মূল কারণ হচ্ছে আপনি নতুন করে যদি একটা ফ্যাক্টরি করতে চান, আপনি যদি নতুন করে একটা ফ্যাক্টরি করতে চান, আপনার ওই ফ্যাক্টরিতে ইনভেস্টমেন্ট কত লাগে জানেন? আপনার জমি কিনতে হবে, জমি কিনে সেখানে ভরাট করতে হবে, ভরাট করে একটা প্রতিষ্ঠান দাঁড়া করাইতে হবে। অন্তত পক্ষে 1-150 কোটি টাকা একটা বিশাল একটা প্রতিষ্ঠান তৈরি করতে লাগে। একটা গার্মেন্টস সেক্টর দাঁড়া করাইতে পারলে 1-150 কোটি টাকা লাগে, 50 কোটি 100 কোটি টাকা লাগে। তাহলে আপনি রেডিমেডটাকে যদি আপনি এটাকে ব্যাংক, ওই যে 100 কোটি টাকা লাগবে সেটা যদি আপনি ব্যাংকের কাছে যে দায়বদ্ধতা আছে কোম্পানির, সে কোম্পানির দায়বদ্ধতাকে যদি ব্যাংকে রিশিডিউল করে ওই 50 কোটি টাকার জায়গায় আপনি 20 কোটি টাকা দিয়ে যদি ব্যাংকের সাথে রিশিডিউল করে ওই কোম্পানির মালিকানা হস্তান্তর করতে পারেন, তাহলে এটা ভালো নাকি আপনার নতুন করে বিনিয়োগ করা ভালো, নতুন করে সেট আপ করা ভালো? এটা হচ্ছে একদম সহজ প্রশ্ন, এটা বিজনেসের একটা পলিসি। সুতরাং যে কোম্পানিগুলো বন্ধ আছে সে বন্ধের মধ্যে ভালো যেগুলা রান করার মতন অবস্থা আছে, দায় দেনা পরিশোধ করে বা ব্যাংকিং লেনদেনটা রিশিডিউল করে, আর রিশিডিউল করতে গেলে ব্যাংকেরও বেনিফিট, কেন বেনিফিট, অনেক ব্যাংকে দুর্বল আছে। তো সে যদি 20 কোটি টাকা পায় বা 50 কোটি টাকা পায়, তো 50 কোটি 20 কোটি টাকা পাইলে
বারাকা পাওয়ারের বারাকা তো দুইটা, একটা হচ্ছে বারাকা আর একটা হচ্ছে বারাকা পতেঙ্গা। বারাকা পতেঙ্গাটা ওপেন আছে, বারাকা পতেঙ্গাটা ওপেন আছে। আর বারাকা পাওয়ার যেটা, সে সরকারের কাছে কিছু ঋণ আছে, ওই ঋণের টাকাটা পরিশোধ করে রিশিডিউল করে আবারও ওপেন করার জন্য চেষ্টা করছে। আমিন ভাই, এন আমিন ভাই, এসপিসিএল হবে না, হবে কি হবে না সেটা বাজার বলবে, সেটা আপনি বলার কে? সেটা বাজার বলবে। এবং তার যে পজিশন, ইপিএস গ্রোথ, তার বাজার, তার কোম্পানি বলতেছে সে গ্রো হওয়ার হইতে বাধ্য। এবছর, আগের বছর দিছে 10%, এবার দিছে 20%, আগামীতে দিবে 35%। সেটা হবে কি হবে না সেটা আপনি বললে তো হবে না, এটা বাজার বলবে। আপনার এক কথায় বললে তো হবে না। তার গ্রো বলতেছে সে আপে যাবে। পেনিনসুলা মাইনাস ইপিএস ছিল, সেখান থেকে প্লাস আসছে, ডিভিডেন্ড দিছে। সামনে ফার্স্ট কোয়ার্টার সেকেন্ড কোয়ার্টার প্লাস আসছে, থার্ড কোয়ার্টার আবারও প্লাস আসবে, সেটা আরো উপরে যাবে, আরো উপরে যাবে। জি, কামাল ভাই ঠিক বলছেন। আপনার যে এই দেখেন, একটা আলোচনার মধ্যে অনেক কিছু, এই যে কামাল হোসেন ভাই যে কথাটা বলছে যে ব্রেকআউটের থিওরি, ওইটার থিওরিটা আমাদের দেশের জন্য, আমাদের দেশের মধ্যে অতটা প্রচলন নাই। কেননা আমাদের দেশের যে কালচার, আমাদের দেশের যে বাজার, সেটা অ্যালাউ করে না। কামাল হোসেন ভাইয়ের কথাটা, ব্রেকআউটের থিওরিটা আপনার যেটা বলছেন সেটাকে আমি দ্বিমত পোষণ করছি না, এটা আমার দ্বিমতের কোনো জায়গা নাই। কিন্তু আমাদের বাজার তো সেটা অ্যালাউ করে না। 99% স্টকের ক্ষেত্রে আপনার এই যে যেটা বলছেন সেটা ইন্টারন্যাশনাল মানের যে অ্যানালাইসিস, সেটা আমাদের বাজারে অ্যাপ্লাই করে না বলেই আমি সেই জায়গা থেকে সবসময় দূরে থাকি। তো আমার বটমে কিনে যদি আমি সাপ্লাই জোন পর্যন্ত বা রেজিস্ট্যান্স পর্যন্ত যদি আমি একটা বেনিফিট নিতে পারি, 95% স্টকের ক্ষেত্রে আমারটাই তো অ্যাপ্লাইবেল হচ্ছে। এবং এটাই আমি গত 17-18 বছর যাবৎ এই বাজারে দেখে আসছি। আর এর মধ্যে ব্যতিক্রম 5-6টা থাকে, এবং সেই ব্যতিক্রমের 5-6টা যে স্টক, সেইগুলো আমি আলোচনার মধ্যে বুঝাই দিই কিভাবে সেটা ব্রেকআউট হয়। আসেন এবার আমি সেই স্টকগুলো নিয়ে, যেহেতু আজকে ছুটির দিন একটু লম্বা সময় পার করি, কামাল হোসেন ভাই খেয়াল করেন, ওই যে বলছেন যে ব্রেকআউটের পরে এন্ট্রি দেওয়া, সেইটার সিস্টেমটাও আমি আমার এই বিনিয়োগকারী ভাই বোনদেরকে শিখাইছি। কোনটা? আসলে এই বারাকা পাওয়ার দিয়ে বুঝাই। বারাকা পাওয়ারটা যখন 5 টাকার ঘরে ছিল, আমি তখন এই যে 5 টাকা, কত 40-50 পয়সা দিয়ে যখন ছিল, তখন সবাইরে বলছি বারাকা পাওয়ারটা ভালো পজিশন। এবং আলমগীর ভাই এখানে আছেন, আলমগীর ভাইয়ের এক ভাই এই বারাকা পাওয়ারতে চাকরি করে, তার থেকে কিছু তথ্যপাত্র পাওয়ার পরে বললাম যে আপনারা এন্ট্রি দিতে পারেন, এখানে নিতে পারেন। যদিও তখন আমার কাছে ফান্ড ছিল না, আমি নেই নাই, কিন্তু আমার বিনিয়োগকারী ভাই বোনেরা নিয়েছেন, উপকার পাইছেন, প্রফিট পাইছেন, সবাই কম বেশি সবাই পাইছেন। তো তখন বলছি যে 5 টাকা 70-80 পয়সা যখন ছিল, তখন বলছি যে এটার সাপ্লাই জোনটা এই 60 টাকা 80-90 পয়সায়, বা 8 টাকা 20-30 পয়সায়। খেয়াল করেন কামাল ভাই, সেইখানে হিট করছে গেছে, এবং তার উপরেও কিছু আছে। এখন যে জিনিসটা হয়েছে, আপনি যে কথা বলছেন টেকনিক্যাল অ্যানালিস্টের অপব্যাখ্যা, এটা অপব্যাখ্যা না। এইখানে যে জিনিসটা হচ্ছে, এই ব্রেকআউটের যে বিষয়টা, সেটা কখন আপনি অ্যাপ্লাই করবেন, যখন দেখবেন যে একটা সাপ্লাই জোনকে ভেঙে সে উপরে গিয়ে সাপোর্ট ক্রিয়েট করছে। সাপোর্ট ক্রিয়েট যখন করবে, তখন আপনি একটা নিশ্চিন্তে নির্ভয়ে সেখানে আবার বিনিয়োগ করতে পারবেন। সেটা যেমন এই বারাকাও পাওয়ার বলেন, বা তাল্লুর ব্যাপারেও আমি বলছি। তাল্লু, এই তাল্লুর জায়গাটা আছে যেখানে, সেই জায়গাটা তো একই রকম সিস্টেম, যে 6 টাকা 90 পয়সার উপরে 60 টাকার দিকে যদি এটা ক্লোজিং আসে, আপনারা নির্ভয় নিশ্চিন্তে আবার বিনিয়োগ করতে পারেন। তাহলে 5 টাকার সময় আমরা আলোচনা করছি, 60 টাকা ক্রস করে 8 টাকার, 8 টাকা সর্বোচ্চ যেটা হয়েছে, 8 টাকা 80 পয়সা পর্যন্ত হিট করছে। এবং বলছি যে এখান থেকে কারেকশনে আসলে 60 টাকা, 60 টাকা 10-20 পয়সা আসলে আবার এন্ট্রি দেন, আপনি প্রফিট পাবেন। এখানে আমরা এই বাইসেলের ভিতরে কয়েকবার প্রফিট করে ফেললাম তাল্লুতে। এখন যেটা হয়েছে, তাল্লু আর আপাতত 60 টাকার 50-60 পয়সার নিচে, বিশেষ করে 60 টাকা 60 পয়সা 50 পয়সার নিচে নামার সম্ভাবনা নাই, একদম টোটাল নাই। কেন নাই? এই যে এখানে একটা বিনিয়োগের যে একটা সাপোর্ট পেয়ে গেছে,
এবং তার হিস্টোগ্রামের বারটা দেখেন, সে এত ঝড় তুফানের ভিতরেও প্রাইসটা ধরে রাখছে। কেন ধরছে? এখানে সবার ইনভলভমেন্ট আছে, এখানে ফেলে দেওয়ার মতন শক্তি সেলারের নাই, সেলারের ফেলে দেওয়ার মতন শক্তি নাই। বায়ার সেলার সেল দিতে গেলে বায়ার স্ট্রংলি দাঁড়ায় যায়। কেন? এখানে একটা সাপোর্ট ক্রিয়েট করছে, এখানে সবার ইনভলভমেন্ট আছে। এখন যেটা হবে তাল্লুর নেক্সট সাপ্লাই জোন, যেটা এই সাপ্লাই জোনে যাবে। সাপ্লাই জোনে কোথায় আছে বড় সাপ্লাই জোন? সেটা 10 টাকার উপরে, 10 টাকা 50 60 70 80 এই জায়গাতে গিয়ে, তো এই জায়গাতে গিয়ে সে একটা ডেলিভারি আসবে। এই ডেলিভারিটাতে একটা লম্বা সময় থাকবে, এইখানে আপ এন্ড ডাউন চলবে। এই 10 টাকা 50 60 70 বা এইটাকে আবার সে টেক ওভার করতে হইলে একটা সময় তাকে নিতে হবে। এখন ওই টাইম পর্যন্ত যদি বাজার ফেভার করে, এই তাল্লু স্প্রিং এর আরো উপর দিকে যাবে। আবার তাল্লুর ভিতরগত কিছু তথ্য উপাত্ত আছে, যেগুলা আমি সরাসরি লাইভেই আলোচনা করেছিলাম, সরাসরি লাইভে আলোচনা করেছিলাম। কেননা এটা আইসিবির কাছে যে হোল্ডিংটা আছে 59 লাখ শেয়ার আছে, এবং প্রাইসিংটাও বলে দিচ্ছি 26 টাকা 30 পয়সা। আপনারা লাইভে এখানে অনেকে আছেন, আপনারা প্রয়োজনে যাচাই বাছাই করে দেখেন আমি কি কোনো ভুল তথ্য দিয়েছি কি সঠিক তথ্য দিয়েছি, এটা যাচাই বাছাই করে দেখবেন। সুতরাং এই তাল্লুর প্রাইসটা 10 টাকার ঘরেও এটা যদিও ঘোরাঘুরি করে, ইন ফিউচার এই তাল্লুর আরো অনেক উপরে তার রান আছে। এই হচ্ছে আজকের আলোচনার মূল বিষয়গুলো। সাপোর্ট জোন, সাপ্লাই জোন, বাইয়ের সিগন্যাল, সেলের সিগন্যাল, বাজার ইউটার্নের সিগন্যাল, এই বিষয়গুলো নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। সুতরাং ইনশাল্লাহ এইভাবে আলোচনা করব আমরা আরো গভীর, প্রতিদিন শিক্ষামূলক জায়গায়। এবং এই শিক্ষামূলক আলোচনাগুলো আমাদের সকল বিনিয়োগকারী ভাই বোনদের মধ্যে ছড়িয়ে দেব। আবার এই বিনিয়োগকারী ভাই বোনদের থেকে নতুন নতুন ইয়াং জেনারেশনের বিনিয়োগকারীরা যেন এই বাজারকে শিক্ষামূলক জায়গা থেকে আবার আরো ডেভেলপ করে আরো ইনভলভমেন্ট হতে পারে, আমাদের বাজারটাকে সুরক্ষার জন্য বা আমাদের বাজারটাকে অ্যাক্টিভ করার জন্য যে পদক্ষেপে আগাচ্ছি আমি আপনাদেরকে নিয়ে দীর্ঘ 8-9 মাসের জার্নিতে। এই যে পিকনিক বলেন, প্রোগ্রাম বলেন, চট্টগ্রাম, ঢাকা, নোয়াখালী, এই প্রোগ্রামগুলোর মাধ্যমে আপনাদেরকে যে বাজারের উজ্জীবিত করা এবং বাজার থেকে কিছু অর্থ উপার্জন করা এবং আপনাদের হারানো পুঁজিকে ফেরত আনা, এটা হচ্ছে আমার মূল লক্ষ্য। আলহামদুলিল্লাহ আমার এই আলোচনা, পর্যালোচনা, শিক্ষামূলক কার্যক্রমে অনেক ভাই বোন, ম্যাক্সিমাম ভাই বোনই উপকৃত হচ্ছেন, অন্তত পুঁজি হারাচ্ছেন না, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। সুতরাং সিলেটের যারা আছেন, সিলেটি ভাই বোনদেরকে বলবো আপনারা অবহেলা না করে, আপনারা প্রোগ্রামের যেই আমাকে প্রথমে উজ্জীবিত করেছেন, এখন আপনারা অনেকেই চুপচাপ আছেন বা একটু বাজার একটু ডাউনের কারণে মন খারাপ আছেন। এই মন খারাপটা না রেখে আপনাদেরকে এখান থেকে কিভাবে উত্তোলন করতে হবে, কিভাবে আপনারা এখান থেকে অগ্রসর হবেন, সেই জন্য ঈদের পরে 27শে মার্চ রোজ শুক্রবার আমি সিলেটের যে প্রোগ্রামটা করেছি এবং যে গ্রুপে আপনারা 50-60 জন আছেন, তারা একটু এই বিষয়টা নিয়ে, প্রোগ্রামের বিষয়টা নিয়ে একটু আহ, উজ্জীবিত হন, একটু আহ, আহ, প্রাণবন্ত হন, এবং কার্যক্রমের যে আমাদের যে পদক্ষেপগুলো সেটার জন্য একটু সহযোগিতার হাত বাড়ান একে অপরের। আপনাদের সুরক্ষা, আপনাদের জন্যই আমার এই আয়োজন এবং আপনাদের এই অনুরোধের এই আয়োজন। সুতরাং আপনারা যদি মন খারাপ করে থাকেন বা সাড়া না দেন, তাহলে তো আমি সেখানে যেতে পারবো না। আপনাদের সিলেটবাসীর জন্য, সিলেটের মানুষ অনেক বিনিয়োগকারী আছেন, চট্টগ্রামের মানুষের যে মানে আনন্দ উৎসব দেখেছি, ঢাকার মানুষের যে আনন্দ উৎসব দেখেছি, এবং নোয়াখালীর মানুষের যে আনন্দ উৎসব দেখছি, সেই হিসাবে আমি সিলেটি ভাইদের সে মানে সাড়াটা দেখছি না, আনন্দ উৎসবটা দেখছি না। পুঁজিবাজারের বিনিয়োগের বিষয়টা নিয়ে তাদের গ্রুপের মধ্যে তেমন একটা সাড়া দেখছি না। এটা আসলে ব্যথিত করছে, এবং কেন যেন ওনারা একটু আহ, বিষয়টাকে গুরুত্ব দিচ্ছেন না, এটা আমার কাছে একটু দুঃখজনক লাগছেন। আপনাদের জন্যই কাজ করা, আপনাদের জন্যই এই আয়োজন করা, আবার আপনাদের অনুরোধে এই কাজগুলো করা। সুতরাং যে ভাইয়েরা অনুরোধ করেছেন তারাও জীবিত আছেন, কিন্তু বাকি যারা আছেন তারা কিন্তু একদম সারা শব্দ নাই, বা একদম চুপচাপ আছেন। এই জিনিসটা আসলে খারাপ লাগছে। তো আপনারা যদি চান তাহলে দ্রুত সম্ভব এটা আহ, একটু সাড়া দেন,
নতুন কেউ যদি লাইভের থেকে প্রোগ্রামে অ্যাটেন্ড করতে চান তাহলে আমাকে ইনবক্সে জানাবেন, আমি আপনাদেরকে ওই সিলেটের গ্রুপে অ্যাড করে দেব। আর সিলেটের যারা আছেন তারা অবশ্যই এই বিষয়টা নিয়ে, যেহেতু সময় খুব কম, আজকে 7 তারিখ, তো আমাদের সময় খুব কম, দ্রুত সময়ে আপনারা সিলেটের প্রোগ্রামের জন্য প্রস্তুতি নেন এবং সাড়া শব্দ দেন, তাহলে আমি আসবো। নচেত 2 4 5 জন ভাই, যা এই যে ইমতিয়াজ ভাই আছে, সোমেল ভাই আছে, আরো কয়েকজনে আছেন, ওনারাই আগ্রহ, কিন্তু বাকি সবাই একদম গ্রুপে চুপচাপ, কোনো আওয়াজ করছেন না, কোনো সাড়া শব্দ দিচ্ছেন না। এটা আসলে দুঃখজনক বিষয়। তো যদি আপনারা চান, আপনারা যদি চান সিলেটি ভাই, সিলেটিবাসীরা, যে আমি আপনাদের মাঝে এসে একটা প্রোগ্রাম করি, এই শিক্ষামূলক কার্যক্রম আলোচনা করি এবং আমাদের ভিতরে যদি একটা বন্ডিং তৈরি করি, সেটা যদি আপনারা চান আমি অবশ্যই আসব। আর যদি না চান, আর যদি আপনারা যদি আহ, আহ, করতে না চান, তাহলে ভাই আমি তো আহ, নিজের থেকে আর কত বলবো। আপনাদের আগ্রহটাই তো সবচেয়ে বড়। যেমন ঢাকায় বলছি ইফতার পার্টিতে 100 জন বিনিয়োগকারী ভাই বোন চলে আসছেন একটা ইয়েতে, এরপরে পিকনিকে 150 মানুষ আসছেন। এই বছর যদি পিকনিক করি, আশা করি, আশা করি আমরা এই পিকনিকের এই বছর যদি পিকনিক করি, আশা করি, তো আমি তো জায়গা দেওয়ার মতনও প্লেস খুঁজতে আমার কষ্ট হয়ে যাবে জানি, কারণ আলহামদুলিল্লাহ আমাদের একটা বিশাল পরিবার হয়ে গেছে এই পুঁজিবাজারের এই প্ল্যাটফর্মে। এই যে যে বিশাল একটা পরিবার, এই পরিবারকে নিয়ে আমি সকলকে একত্রিত করে একটা প্রোগ্রামের চিন্তা ভাবনা এখন থেকে মাথায় রেখেছি। হয়তোবা নভেম্বর ডিসেম্বরের দিকে যদি আল্লাহ তৌফিক দেয় সেটা করব। যেমন রাজশাহী এবং খুলনার অনেক ভাইরা আমাকে বলতেছেন যে ওইদিকে প্রোগ্রাম করতে, করব আমি। আল্লাহ যদি আমাকে সুস্থ রাখে, আপনাদের ভালোবাসা থাকে, আমি রাজশাহী বা ওই জোনটাতেও একটা প্রোগ্রাম করব। আমার বাবু ভাই আছেন, আহ, বাবু ভাই আছেন, তারপর আরো আছে, ওই ছোট ভাই একটা আছে ওইখানের, সবাই মিলে ইনশাল্লাহ এইদিকেও আমরা প্রোগ্রাম করব। এই যে ইব্রাহিম ভাই, আজকে ছুটির দিনে একটা সুন্দর টেকনিক্যাল হিসাবগুলো আলোচনা করছি, কিভাবে ব্ল্যান্ডিং করে রবিবারের প্রস্তুতি হিসাবে বা আমাদের আগামীর প্রস্তুতি হিসাবে বাজারকে যে একটা টেকনিক্যাল হিসাব করছি। সাপোর্ট জোন, সাপ্লাই জোন তো নিয়ে আলোচনা আগেও করেছি, আবারও করব। এগুলা নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। আজকে 1.5 ঘন্টা টোটালি বাজারের এই যে শিক্ষামূলক কার্যক্রম এবং যে একদম নির্যাস তুলে আনছি, এগুলা ইনশাল্লাহ আবার আগামী ইয়েতে করবো। হ্যাঁ, এই যে মুশফিকুর রহমান, ইয়েতে আমার এই খুলনাতে আরো এক ভাই আছে, ওই জামাল, সম্ভবত জামাল ভাই, উনিও কয়েকবার নক দিয়েছেন। তা যাবো ইনশাল্লাহ, খুলনার দিকেও প্রোগ্রাম রাখবো ইনশাল্লাহ, ধাপে 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 করবো ইনশাল্লাহ। এবং আমি ইনশাল্লাহ আপনাদেরকে সকলকে নিয়ে এই বাজারকে একটা শক্তিশালী জায়গায় দাঁড়া করাবো ইনশাল্লাহ। এটা আমার ফিউচার প্ল্যানিং, এটা আমার লক্ষ্যমাত্রা। আপনারা এই পর্যন্ত যে যা ক্ষতিগ্রস্ত হয়েছেন, আর যেন ক্ষতিগ্রস্ত না হন এবং এখান থেকে যেন কিছুটা উপার্জন করে এবং এখানে একটা কর্মসংস্থান তৈরি হয়, সেটা আমার ব্যক্তিগত ভাব থেকে আমি আপনাদের সকলের জন্য কাজগুলো করে যাব ইনশাল্লাহ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে বিনিয়োগ করুন, এই শুভকামনা করেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। কালকে আবারও যথাসময়ে দেখা হবে। আল্লাহ হাফেজ।